আচ্ছা, যেটা বলছিলাম লাস্টে যে বায়ো অ্যাভেলেবিলিটি, এটা তোমরা এমনিতে বুঝতে পারো বিষয়টা। বায়ো মানে কি? বলো তো, মিলন হোসেন, বলো তো বায়ো, বায়ো মানে কি? হ্যালো মিলন। স্যার সৌরভের ওখানে নেটের সমস্যা, ও try করতেছে না এখনো। আচ্ছা, অসুবিধা নাই, জয়েন করুক, আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, যেহেতু প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। মিলন, আচ্ছা। বায়ো মানে কি? জি স্যার। বায়ো মানে কি? স্যার বায়ো মানে তো স্যার হচ্ছে আপনার হচ্ছে জীব সংক্রান্ত যে ব্যাপারটা, বায়ো মানে জীবন টাইপের হবে স্যার। জীব বা জীবন, লাইফ, তাই না? আমরা মানে অর্গানিক যে বিষয় বায়ো। আর অ্যাভেলেবিলিটি মানে তো বুঝো, হুম, যেটা প্রাপ্যতা, তাই না? প্রাপ্যতা। অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেমে তার অ্যাভেলেবিলিটি কি। হ্যাঁ, এটা অবশ্যই আমরা পড়তেছি যে ড্রাগের, হ্যাঁ, ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। অর্থাৎ আমরা একটা ড্রাগ যখন বডিতে নেব, সেই ড্রাগটা বডির কাজে লাগবে কতটুকু। 100% তো আর কাজে লাগে না, কিছু অংশ আছে যেটা মানে বডি থেকে এক্সক্রিটেড হয়ে যায় বা আনইউজড থাকে। হুম, তো সেটা যেটুকু কাজে লাগে সেটা হলো বায়োঅ্যাভেলেবিলিটি। তো বায়োঅ্যাভেলেবিলিটিকে দুইটা ভাগে ভাগ করা, দুইটা ইউনিটে প্রকাশ করতে পারি। একটাকে আমরা বলতে পারি যে ইউনিট, কোনো একটা ইউনিটে প্রকাশ করতে পারি। হুম, যে এত মিলিগ্রাম পার সামথিং, যে কোনো একটা ইউনিট হতে পারে। তো ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, যে একটা ড্রাগ দেয়া হলো, সেই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কত হতে পারে, 80%, 70%, 90%। তো বায়ো অ্যাভেলেবিলিটি যত বেশি হবে, সেই ড্রাগটা তত বেশি এফিসিয়েন্ট, মানে তত বেশি বডিতে কাজে লাগবে। হুম, আহ, বিশেষ করে পার্সেন্টেজ যেটা করা হয় সেটা হলো ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। ইন্ট্রাভেনাস তো তোমরা বুঝো। হুম, ইন্ট্রাভেনাস মানে হলো যে ভেইনের, যেটা ভেইনের মাধ্যমে যেটা যে ড্রাগটা নেওয়া হয়, মানে ইনজেকশনের মাধ্যমে। অন্যান্য রুটেও তো নেওয়া হয়, তোমরা জানো, ওরালি হতে পারে, তারপরে সাপোজিটরি অনেক সময় নেওয়া হয়। এদের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটিটা একটু কম হয়, অর্থাৎ ইন্ট্রাভেনাসের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি। কারণ দেখো, বায়োঅ্যাভেলেবিলিটির এখানে ডেফিনেশনে বলা আছে, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় সাধারণত, তোমরা মনে রাখবা এফ, এটা হলো বায়োঅ্যাভেলেবিলিটি। হ্যাঁ, রিসেস দ্য সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন কি বলতো স্যার সন্দীপ, বলতো। আচ্ছা স্যার বলো। সিস্টেমেটিক সার্কুলেশন হচ্ছে রক্ত হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে যাবে এবং সমগ্র দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, এটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। অর্থাৎ ব্লাডের সাথে রিলেটেড, অর্থাৎ আমাদের কথা হলো ব্লাড প্লাজমাতে যে ড্রাগটা যাবে, সেইটাই হলো মূল, মানে বায়োঅ্যাভেলেবিলিটিতে কাজে লাগবে, ওইটা হলো সিস্টেমেটিক সার্কুলেশন, তাই না? তো ওইটাই হলো। তো এখন যে কোনো ড্রাগ আমরা আহ, যেভাবেই নিয়ে থাকি না কেন, সেই ড্রাগ ব্লাডে যেতে হবে। ব্লাডে যে পার্সেন্টেজ যাবে আমরা বলবো সেটাই তার বায়োঅ্যাভেলেবিলিটি। তো ইন্ট্রাভেনাস যে ক্ষেত্রে আমরা বলবো, সেটা তো সরাসরি সবটুকুই মোটামুটি ব্লাডে চলে যাবে, তাই না? তো ইনজেকশনের মাধ্যমে, এটাও স্বাভাবিকভাবেই জানো যে ইনজেকশনের মাধ্যমে যেসব ড্রাগ নেওয়া হয় বা মেডিসিন নেওয়া হয়, সেটা ভালো কাজ করে, সরাসরি কাজ করে, দ্রুত কাজ করে, কারণ সেটা সরাসরি ব্লাডেই চলে যাচ্ছে, তো ডাইরেক্টলি সেটা বিভিন্ন অর্গানে চলে যাবে। আবার অন্যান্য রুটে, যেমন ওরালি যদি হয়, সাপোজিটরি বা অন্য কোনো ভাবে ইনহেলেশন বা যে কোনোটা হলে, সেটা বায়োঅ্যাভেলেবিলিটি একটু কম হবে। কারণ সেটা তো তোমরা জানো যে আমরা পড়েছি যে ড্রাগ নেওয়ার পরে সেটা শুরুতে অ্যাবজর্পশন হয়, তাই না? যেমন আমরা যদি ওরাল হয়, ম্যাক্সিমাম ড্রাগ গুলো ওরালি নেওয়া হয়। তো সেই ওরাল ড্রাগ গুলো আমাদের গাটে যাবে, গাট থেকে কি করে সেটা অ্যাবজর্পশন হয়ে সেটা বিভিন্ন রুটে যায়, ডিস্ট্রিবিউশন হয়, বায়ো মানে ব্লাডে যায়। তো যে অংশটা যায় সেটাই হলো বায়োঅ্যাভেলেবিলিটি। আর বাকি অংশ কি হতে পারে, কিছু কিছু তোমরা জানো যে এখানে যদি কোনো ধরনের প্রোটিন থাকে, সেখানে এটার সাথে বাইন্ড করতে পারে, তো সেক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। অথবা কিছু কিছু এখানে কি বলে মেটাবলিজম হয়ে যেতে পারে গাটেই, হ্যাঁ, সেটা ডাইরেক্টলি এক্সক্রিশন হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে কি হবে, বায়োঅ্যাভেলেবিলিটি একটু কম হবে, অন্যান্য ক্ষেত্রে একটু বেশি হবে, তাই না?
এছাড়াও ড্রাগের যেমন দেখো এখানে একটা কথা ফার্স্ট পাস মেটাবলিজম, যেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে এইখানে গাটে মেটাবলিজম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। হুম। আবার কিছু কিছু ড্রাগের ফর্মুলেশনের ক্ষেত্রেও এটা ভ্যারি করে। কিছু ড্রাগ আছে যেটা পিরিয়ডিক্যালি, যেমন বিশেষ করে যে ক্যাপসুল, তোমরা জানো ক্যাপসুলের মধ্যে অসংখ্য এই ছোট ছোট পিট থাকে। এবং এগুলো কি হয়, এক একটা এক এক কালারের হয়। তার মানে এক একটা বিট থেকে এক এক একটা নির্দিষ্ট সময়ে সেটা অ্যাক্টিভেট হয়, অর্থাৎ কাজ করে। সেক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি একটু ভ্যারি করতে পারে। তো ড্রাগের যে ফর্মুলেশন এবং অন্যান্য ফ্যাক্টরের উপরও বায়োঅ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে। তো এখন বায়োঅ্যাভেলেবিলিটি আমরা কিভাবে নির্ণয় করব? এখানে তোমরা দুইটা গ্রাফ দেখতে পাচ্ছ। তো দুইটা গ্রাফ, একটা হলো প্রথমটা যেটা সিঙ্গেল ডোজ, দ্যাট মিনস যদি একটা ডোজ নিলে, হ্যাঁ, ড্রাগের, সেটা বায়োঅ্যাভেলেবিলিটিটা কিরকম হবে। আর যদি এখানে মাল্টিপল ডোজ হয়, দেখো এখানে মাল্টিপল পিক আছে, দ্যাট মিনস মাল্টিপল ডোজ। তো সেই দুই ক্ষেত্রে আমরা কিভাবে ড্রাগের ভায়াবিলিটি ভায়াবিলিটি নির্ণয় করব। এটাকে বলা হয় এরিয়া আন্ডার কার্ভ, AUC। তো এখানে খেয়াল করো যে মনে করো একটা ড্রাগ নেওয়া হলো, নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় এটা পিকে আসলো, দ্যাট মিনস এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আসতে হলো মোটামুটি উম এখানে তো 5 ঘন্টা, দ্যাট মিনস 5, 10, 15 ঘন্টা। তো এখানে তাহলে কয় ঘন্টা হতে পারে? এটা হলো 2.5 ঘন্টা। তার মানে 2.5 ঘন্টার দিকে, অর্থাৎ ড্রাগটা নেওয়ার 2.5 ঘন্টা পরে, 2 ঘন্টা 30 মিনিট পরে সে ড্রাগটা এখানে দেখো এটা কিন্তু পিক এইখানে, দ্যাট মিনস আমার ড্রাগের কনসেন্ট্রেশনটা মোটামুটি 30, কনসেন্ট্রেশন 30, যে কোনো একটা ইউনিট হতে পারে 30 কাছাকাছি। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এখানে পাচ্ছি 15 এর মতো। তো 15 এর মতো পেলাম কয় ঘন্টা? 2.5 ঘন্টা পরে। তো 2.5 ঘন্টা পরে আমরা 15, কিন্তু এর আগেও আমাদের কিছুটা ড্রাগ এখানে পার্সেন্টেজ দিয়েছে, তাই না? 0 থেকে শুরু করে কিছু কিছু অংশ এখানে গিয়েছে। এরপরে আস্তে আস্তে কি হবে যে ম্যাক্সিমামটা ব্লাডে গেল 2.5 ঘন্টা পরে, এরপরে আস্তে আস্তে কিন্তু সেটা ব্লাডে কমে যাবে। হুম, যাওয়ার পরিমাণটা কমে যাবে। তো এইখানে আমরা যে হিসাবটা করব প্রত্যেকটা আওয়ারে, এখানে ধরলাম 50। হুম, এরপরে দেখলাম আমাদের 1 ঘন্টা এইখানে, এখানে আসার পরে সেটা আসলো ফর এক্সাম্পল এখানে 5 ঘন্টা, এখানে আসলো 12 বা 13, এখানে 10 ঘন্টায় আসলো এখানে। তো দেখো এই যে একটা সময় এসে ব্লাডে কোনো থাকবে না নির্দিষ্ট সময় পরে। একটা সময় পরে মানে 15 ঘন্টা বা এখানে ধরো 16-17 ঘন্টা পরে এখানে ব্লাডে বা প্লাজমাতে কোনো ড্রাগ পাওয়া গেল না। তো এইটাই হলো এটার এন্ডিং পয়েন্ট। সো এইখানে এটা আমরা দেখতে পাই যে এইখানে যতটুকু পরিমাণ আছে এই এরিয়া আন্ডার কার্ভ বলে যেটাকে AUC, এটা সবটুকু যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল বায়োঅ্যাভেলেবিলিটি, অর্থাৎ কি পরিমাণ ড্রাগ প্লাজমাতে আসছে, আশা করতে সেগুলো চলে যাচ্ছে, বাট সেগুলো অ্যাড হচ্ছে, তাই না? যেমন এখানে এতটুকু এতটুকু, এই প্রত্যেকটা পরিমাণটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা টোটাল ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি পাবো, যে কত পার্সেন্ট টোটাল কত মিলিগ্রাম দেওয়া হয়েছিল, এখানে ব্লাডে আমরা কত মিলিগ্রাম পেলাম প্লাজমাতে। তো সেটাই হলো বায়োঅ্যাভেলেবিলিটি। আর মাল্টিপল ডোজের ক্ষেত্রে যেটা, এটা একটু ডিফারেন্ট, কারণ আমরা তো এটা কন্টিনিউয়াস ডোজ নেওয়া হচ্ছে, হুম, মানে ড্রাগ নেওয়া হচ্ছে। সো এটা কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট, দেখো এখানে যেমন এটা আমরা যদি ধরি AUC 5 থেকে 10 ঘন্টা, হুম, 5 থেকে, এখানেও করা যেতে পারে, এখানেও করা যেতে পারে। একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 5 ঘন্টায় এখানে বায়োঅ্যাভেলেবিলিটিটা কতটুকু, হুম, এখানে এই এরিয়াটা আমরা ক্যালকুলেশন করব। কারণ এক্ষেত্রে তো কিন্তু নির্দিষ্ট হচ্ছে না, কারণ ওভার দ্য টাইম আমরা ডোজ নিয়েই যাচ্ছি, একটার পর একটা ডোজ নিয়েই যাচ্ছি। তো একটা নির্দিষ্ট সময়ে এটার কতটুকু পাবো, হুম, তো সেই জন্য এটা মাঝামাঝিতে 5 থেকে 10 ঘন্টা এই সময়টা এখানে ধরা হয়। হ্যাঁ, এখানে এটা হিসেব করার একটা নিয়ম আছে যে বায়োঅ্যাভেলেবিলিটি ইজ ক্যালকুলেটেড ফ্রম AUC, এটা হলো রুট, আর এটা IV, ইন্ট্রাভেনাস। তো অন্যান্য রুটে যে পরিমাণ পাওয়া যায়, হ্যাঁ, সেটাকে ইন্ট্রাভেনাস দিয়ে ভাগ করলে সে একটা ফ্র্যাকশন পাওয়া যাবে। হুম, কারণ আমরা ধরে নেই যে ইন্ট্রাভেনাস যেটা,
ইন্ট্রাভেনাসকে আমরা ধরে নিই ইকুইভ্যালেন্ট টু 100%, কারণ পুরোটাই প্লাজমাতে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এখন মনে করে একটা ড্রাগ ইন্ট্রাভেনাসে নিলে 100% পাওয়া যেত, অথবা 100% না হলেও এটা আমরা ধরে নিলাম 90% আমরা ইন্ট্রাভেনাস দিলে 90%। হ্যাঁ, 100ই ধরতে পারি, 100ও ধরতে পারি, 90ও ধরতে পারি। সাধারণত 100ই হবে, কারণ পুরাটাই তো প্লাজমাতে চলে যাচ্ছে। আর অন্যান্য রুটে ফর এক্সাম্পল ওরালি আমরা পাচ্ছি 70%। সো আমরা 70 কে যদি 90 দিয়ে 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে শুরুতে যদি করি 100 দিয়ে, তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে 0.7। আর এটা যদি পার্সেন্টেজ করি তাহলে হবে 70%, অর্থাৎ ওই ড্রাগটার বায়োঅ্যাভেলেবিলিটি ওরালি 70%। আর যদি 90 হতো ইন্ট্রাভেনাস, তাহলে এখানে 90 দিয়ে ভাগ হতো, সেক্ষেত্রে এটা পার্সেন্টেজটা বেড়ে যেত। এভাবে আমরা এটা ফ্র্যাকশন করে আমরা কোন একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি এটা ডিটারমিন করতে পারি। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই? হুম, স্যার। বুঝতে পারছো? স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন আমাদের পরের মানে আজকের ক্লাসের যে অংশ সেটা আমরা শুরু করব। এটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। স্টপ শেয়ারিং। নেক্সট হবে এটা। স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? হুম, জি স্যার। জি স্যার। ওকে। আমরা আজকে যেটা পড়ব, ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইন অ্যাকুয়াকালচার। তো আমরা আসলে আমাদের মূল ফার্মাকোলজিতে এখন চলে আসতেছি। আমরা এতদিন যে 5টা 6টা ক্লাস আমরা দেখলাম সেটা হলো বেসিকটা জানলাম আমরা। ফার্মাকোলজির বেসিকটা, এখানে আমাদের কি কি বিষয় আসলে মেইনলি আমরা স্টাডি করব। অর্থাৎ যে কোনো ড্রাগের আমরা অ্যাকুয়াকালচার যেসব ড্রাগ বিশেষ করে ইউজ করি, সেই সব ড্রাগের আমরা ফার্মাকোলজি দেখব। দ্যাট মিনস এখানে ড্রাগের ফার্মাকো ডাইনামিক্স এবং ফার্মাকো কাইনেটিক্স কি সেটা আমরা জানবো। তো আসলে অ্যাকুয়াকালচার ড্রাগ বলতে আমরা মেইনলি অ্যান্টিবায়োটিককেই মানে বুঝাই। অ্যান্টিবায়োটিক মেইনলি, এছাড়াও আর অন্যান্য ধরনের ড্রাগ ইউজ করা হয়, বিভিন্ন কেমোথেরাপিউটিক্স, তারপরে হরমোন, অ্যানেস্থেটিক্স, এগুলো নিয়েও পড়বো। বাট আমাদের মেইন কনসার্ন আসলে অ্যান্টিবায়োটিক। আমরা ওভার ইউজ করি অ্যান্টিবায়োটিক্স এর, খুব বেশি পরিমাণ ইউজ করা হয় ইনডিসক্রিমিনেট, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা একটু জানবো মানে মেইনলি। তারপরে আমরা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকে আমরা ফার্মাকোডাইনামিক্স, কাইনেটিক্স এগুলো পড়বো, যেটা আমাদের আসলে বেশি জানা দরকার। এবং প্রত্যেকটা ড্রাগের বা অ্যান্টিবায়োটিক্স এর আমরা হাফ লাইফ দেখবো, অ্যাভেলেবিলিটি দেখবো। হ্যাঁ, হাফ লাইফ বা আরো কিছু আছে হলো যেটাকে বলা হয় এমআরএল, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো অ্যান্টিবায়োটিক্স, এটা নিয়ে সবাই জানো। হুম, আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স কেন ইউজ করা হয়? কেউ একজন বলো তো, এটা সুবিধা কি, বেনিফিটটা কি? হুম, বলো। স্যার মাইক্রোবায়াল ডিজিজ ট্রিটমেন্টে স্যার ব্যবহৃত হবে মেইনলি। আচ্ছা, ডিজিজ ট্রিটমেন্ট, অর্থাৎ যে কোনো মাইক্রোবিয়াল প্যাথোজেন যদি কোনো ডিজিজ তৈরি করে, ডিজিজের ট্রিটমেন্টের জন্য। আর কি কারণে হতে পারে? অন্য কেউ কিছু বলো। মিলন, মিলন আছে না? সৌরভ বলো। সৌরভ বা মিলন, যে কেউ। এই তোমরা তো দেখি সব ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কাহিনী কি?
সৌরভ আছো? সৌরভ, আচ্ছা, তোমাদের সবার মনে হয় ইন্টারনেটে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। সৌরভ আছে দেখা যাচ্ছে, বাকি আর দুইজন তো ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, আমরা কথা বলতে থাকি, করতে হচ্ছে। তো অ্যান্টিবায়োটিক ইউজের আসলে কিছু বেনিফিটস আছে। আমরা তো ডিজিজ ট্রিটমেন্ট, সেটা তো অন্যতম কারণ, এছাড়াও আরো কিছু কারণ আছে। তো মেইনলি প্রাইমারিলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি অ্যান্টিবায়োটিক ব্যবহার বেনিফিটসকে। একটা হলো যে ইমপ্রুভ অন ফার্ম বায়োসিকিউরিটি অ্যান্ড হাজবেন্ড্রি। অর্থাৎ অন ফার্ম, দ্যাট মিনস ফার্মে আমরা যে ইউজ করি সেটা বায়োসিকিউরিটি, দ্যাট মিনস যেটা মাইক্রোবিয়াল প্যাথোজেন, যেটা তাদের ইনফেকশন বা তাদের ডিজিজ তৈরি, সেটা থেকে আমরা বায়োসিকিউরিটি দিতে পারতেছি। এবং কি হচ্ছে, যেমন ভ্যাকসিন ইউজ করে, ডিসইনফেক্টেন্ট ইউজ করে আমরা ফার্মের গ্রোথটাকে ইমপ্রুভ করতে পারি। ডিজিজটা যখন প্রিভেন্ট করতে পারি তখন আমাদের ফিশের গ্রোথটাও বেশি হয়, তাই না? এটা হচ্ছে ট্রিটমেন্ট, যেটা তুমি বললা যে ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ, অর্থাৎ যেসব ডিজিজ গুলো হ্যাঁ হচ্ছে, হঠাৎ করে ডিজিজ দেখা দিচ্ছে, সেই ডিজিজ গুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। যে ডিজিজের ফলে কি হয়, রিডিউস গ্রোথ, তো আমরা ট্রিটমেন্ট করলে গ্রোথটা ইমপ্রুভ হবে। ডিজিজ হলে লো ফুড কনভার্সন রেট হবে, পোর সার্ভাইভাল হয়, রিডিউস প্রোডাকশন হয়। সো আমরা এগুলো ট্রিটমেন্ট করে আমরা এই সব সমস্যাগুলো দূর করতে পারি। আরেকটা হলো ট্রিটমেন্ট অফ এপিজোটিক ডিজিজেস, দ্যাট কজ মাস মর্টালিটিস, মাছ মারা যায়, সেসব ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করতে পারি। সো এই তিনটা গ্রুপে আমরা ভাগ করতে পারি এই অ্যান্টিবায়োটিক্স এর বেনিফিটসকে। এখন আরো কিছু ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর ইউজটা খুব বেনিফিশিয়াল হয় কিছু সিচুয়েশন। যেমন হলো, এখানে কয়েকটা সিচুয়েশন বলা আছে যে নিউ স্পিসিস কালচার ডেভেলপমেন্ট। এটা মানে হলো যে নতুন কোনো স্পিসিস যদি তুমি ইন্ট্রোডিউস করো অন্য কোনো দেশ থেকে বা অন্য কোনো এরিয়া থেকে, তুমি তোমার পুকুরে ইন্ট্রোডিউস করবা, সেক্ষেত্রে কিন্তু একটা বায়োসিকিউরিটির মানে চ্যালেঞ্জ থেকে যায়। দ্যাট মিনস তুমি ফিশটা তোমার এনভায়রনমেন্টে, আমাদের এনভায়রনমেন্টে আমরা রাখলাম, সো এইখানে অন্য একটা এনভায়রনমেন্ট থেকে যখন আসবে, সেটার সাথে তাদের, তোমরা জানো কোয়ারেন্টাইন বলে একটা বিষয় আছে, কোয়ারেন্টাইন করা হয়। তো সেই কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা রিস্ক থেকে যায় যে ওটা কোনো ডিজিজ ক্যারি করছে কিনা। তো সেই জন্য এখানে যদি আমরা কোনো মেডিসিন, কোনো অ্যান্টিবায়োটিক্স বা কোনো ডিসইনফেক্টেন্ট বা এই ধরনের ইউজ করি, সেক্ষেত্রে যদি কোনো প্যাথোজেন ক্যারিও করে থাকে, তাহলে সেগুলো মারা যাবে, সার্ভাইভ করতে পারবে না, তাই না? তো এক্ষেত্রে আমাদের একটা ইউজ আছে। আর একটা হলো ফেইলর অফ প্রিভেন্টিভ থেরাপি। প্রিভেন্টিভ মানে কি? তোমরা বলো তো, প্রিভেন্টিভ থেরাপি এবং ডিজিজ ডিজিজ যাতে আহ, প্রবেশ করতে না, ডিজিজ যেন কোনো ক্ষতি করতে না পারে তার আগের মেজার যেগুলো নেওয়া হয় এগুলো কি হতে পারে? আমরা এর ক্ষেত্রে কি ধরনের মেজার নিই? হুম? সেটা তো বায়োসিকিউরিটির সাথে রিলেটেড স্যার আগে আমরা থেকে। কি ধরনের মেজার নিয়ে থাকি আমাদের একুয়াকালচারে? আমরা যদি কোনো ওষুধ আহ না ইউজ করি, তাহলে আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে কি মেজার নেব যে ডিজিজ যেন না হয়? কি কি মেজার আমরা স্যার নেই? ওয়াটার ট্রিটমেন্ট স্যার আগে থেকে যেন ওয়াটার যেটা ইন্টার করা হবে কালচারের জন্য, সেই ওয়াটারটা সোর্সটা ভালোভাবে ট্রিটমেন্ট করে যাতে কোনো ডিজিজ না থাকে ওয়াটারের মধ্যে, সেই ওয়াটারের দিকটা। তারপর আহ, আহ, বাইরের যেন কোনো এনিমেল বা প্রাণী যাতে নতুন কোনো ডিজিজ নিয়ে ঢুকতে না পারে, সেই প্রিভেন্টিভ ব্যবস্থা আর অনেকগুলো আছে স্যার। আচ্ছা, তো আমাদের মূল কথা হলো যে আমরা যে, তোমরা জানো গুড একুয়াকালচার প্র্যাকটিস, তাই না? জিএপি যেটা, জি 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 স্যার, জি জি জিপি। জিএপিতে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে যে ওয়াটার যেটা বললা, সেটা অবশ্যই গুড কোয়ালিটি ওয়াটার করতে হবে। অনেক সময় বায়োফিল্টার ইউজ করা হয় যেন কোনো মাইক্রো অর্গানিজম
ইনফেক্ট মানে ঢুকতে না পারে। ফিডের ক্ষেত্রে একটা আছে ফিড গুড কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস থেকে ফিড তৈরি করা, সেই ধরনের ফিড ইউজ করা, তাই না? রেগুলারলি অক্সিজেনেশন করা, কারণ অক্সিজেন বেশি হলে ডিজিজটা বেশি হতে, অক্সিজেন শর্টেজ হলে হ্যাঁ প্রবলেম হবে। সো এই ধরনের বিষয়গুলো, এগুলো হলো প্রিভেন্টিভ থেরাপি। তো যদি কোনো কারণে প্রিভেন্টিভ থেরাপিটা ফেল করে, দ্যাট মিনস যেটা আমি আমি হয়তো কন্ট্রোল করতে পারতেছি না বা কন্ট্রোল করার পরেও ডিজিজ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স না, শুধু অ্যান্টিমাইক্রোবিয়ালস আমরা বলি যেটা, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স থাকবে আর অন্যান্য মেডিসিনও ইনক্লুডেড। সো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস আমরা ইউজ করে থাকি সেই সব ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হলো ইমার্জিং অ্যান্ড রি ইমার্জিং ইনফেকশাস ডিজিজ। ইমার্জিং মানে কি বলতো? ইমার্জিং স্যার সম্প্রতি একবার নতুন এরকম বোঝায় স্যার, উদীয়মান। সম্প্রতি যেগুলো আছে। নতুন কোনো ডিজিজ দেখা দিতে পারে, যেমন এখন আমাদের ইমার্জিং হলো যে করোনা ভাইরাস, ইমার্জিং ডিজিজ। করোনা দিয়েছে। একুয়াকালচারের ক্ষেত্রে ইমার্জিং ডিজিজ কি বলতো তুই একটা? তেলাপিয়া লেগ ভাইরাসের কথা শুনতেছি স্যার। তেলাপিয়া লেগ ভাইরাস। এর আগে অন্য ছিল, সরি, শিম্পের ক্ষেত্রে WSSD। তারপরে আরো অনেক ডিজিজ আছে একুয়াকালচারের ক্ষেত্রে। এখন এইসব ভাইরাস গুলো, ব্যাকটেরিয়াল ডিজিজ তো কন্টিনিউয়াসলি নতুন করে কিছু না কিছু আসতেছে। তো এগুলো হলো ইমার্জিং। আর রিমার্জিংটা হলো, মনে করো অনেক বছর আগে একটা ডিজিজ দেখা দিয়েছিল, তো সেটা আবার নতুন করে দেখা দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে বিশেষ করে যে যদি কোনো যেমন মনে করো এখন বর্তমানে যে করোনা ভাইরাস যখন একটা মানে শুরু করলো, তখন কিন্তু ভ্যাকসিনটা ছিল না, এখন যেমন আসতেছে। তো ভ্যাকসিন না থাকলেও শুরুতে আমাদের কি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ডাবল অ্যান্টিবায়োটিক। কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে মারতে পারে না। তোমরা জানো যে অ্যান্টিবায়োটিকের যে মোড অফ অ্যাকশন আমরা দেখবো, সেটা ভাইরাসকে সে একটা করতে পারে না, ভাইরাসের যে রেপ্লিকেশন বা সেটাকে বাধা দিতে পারে না। দ্যাট মিনস অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাল ডিজিজ ট্রিটমেন্ট করা যায় না। বাট ভাইরাল ডিজিজ হলে যদি অন্য ধরনের সেকেন্ডারি ইনফেকশন বা অন্য কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, বা শুরুতে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, এখনো হয়তো দেওয়া হয়। হ্যাঁ, তো সো ইমার্জিং বা রিমার্জিং যদি কোনো ডিজিজ, ইনফেকশাস ডিজিজ থাকে, সেক্ষেত্রে অন্য ধরনের প্রিভেন্টিভ মানে ভ্যাকসিন বা অন্য কিছু আসার আগে আমরা অ্যান্টিবায়োটিকটা দিতে পারি। কারণ অ্যান্টিবায়োটিকটা এটা আমরা যদি মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করি, সেক্ষেত্রে একটা ডিজিজ কন্ট্রোল করা সম্ভব। যদিও এখন আমরা পড়বো পরবর্তীতে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। এটা কেন হচ্ছে, এগুলোর মেকানিজমটা আমরা দেখবো। আরেকটা হলো ডেভেলপিং কালচার টেকনোলজি। এটা দ্বারা কি বুঝো বলো তো, সঙ্গীতা বলো। ডেভেলপিং কালচার টেকনোলজি, এটা দ্বারা কি বুঝো তুমি? স্যার নতুন কোনো কালচার ডেভেলপ, কালচার মানে স্যার আপনি কি বলতে চাচ্ছেন? মানে কালচার টেকনিক, আমরা নতুন নতুন অনেক কালচার টেকনিক বের হচ্ছে না? এগুলো দুই একটা টেকনিকের নাম জি বলো। স্যার, যেমন স্যার RMS বা হচ্ছে রাজ, নতুন বায়োফ্লক। বায়োফ্লগ, এগুলো হলো হ্যাঁ, বায়োফ্লক এগুলো। তো এগুলো হলে প্রবলেমটা কি হতে পারে বলো তো, নতুন নতুন টেকনোলজি আসলে? বলো, তুমি বুঝতে পারছো কি প্রশ্ন করেছি সঙ্গীতা? হ্যালো, স্যার আপনি কি শুনতে? এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। স্যার স্যার আমি বুঝি নাই স্যার আপনার কোশ্চেনটা স্যার। হলো এই যে নতুন নতুন টেকনিক, স্যার নেটে সমস্যা হচ্ছে। জি স্যার। নতুন নতুন টেকনিক যে এরকম হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এই টেকনিক গুলো হলে কি প্রবলেম হতে পারে? আমরা তো এটা ভালো প্রোডাকশনের জন্য এগুলো ইউজ করি, বেশি বেশি প্রোডাকশন হবে। তো স্যার জেনারেলি স্যার নতুন যে টেকনিক গুলা হচ্ছে স্যার, এইগুলাতে স্যার মানে স্টকিং ডেনসিটি হোক আর যাই হোক, এগুলা মেনটেন মানে বাড়ানো হচ্ছে আসলে। মানে অল্প পরিসরে কিভাবে বেশি প্রোডাকশন পাওয়া যায় ওই দিকটা চিন্তা করতেছে, সেই ক্ষেত্রে ডিজিজ নতুন হতে পারে।
হুম। নতুন মাইক্রোবিয়াল এজেন্ট যেগুলো আছে সেগুলা প্রডিউস হতে পারে। আচ্ছা, ঠিক আছে। নতুন না হলেও মানে হাই ডেনসিটি হলে কিন্তু একটা টেন্ডেন্সি থেকে যায় যে ডিজিজ আপ মানে হওয়ার, তাই না? ডিজিজ দেখা দেওয়ার। তো আচ্ছা। এই প্রবলেমটা মেইনলি যে হাই ডেনসিটিতে কালচার করা হয় সেক্ষেত্রে কারণ হাই ডেনসিটি হলে ফিশ গুলো স্ট্রেসড থাকবে, তাই না? স্ট্রেসড হলে সেক্ষেত্রে যে জি স্যার, ব্যাকটেরিয়া গুলো থাকে সেই অলরেডি ক্ষেত্রে তো জি থাকেই, স্যার। তারা একটু আহ বেশি স্ট্রংলি এরা করতে পারে, ডিজিজ তৈরি করতে পারে। তো এইসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হলে সে ব্যাকটেরিয়া গুলো মরে যায়, তাই না? ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম। সো আমরা সেই জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো এটা একটা মানে এই ৪টা পয়েন্ট তোমরা মাথায় রাখবা যে এইসব ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সেগুলো ইউজ করা হয় এবং এটা হলো হ্যাভ প্রুভড ইউজফুল ইন দিস সিচুয়েশনস। সো এইসব ক্ষেত্রে এটা মানে প্রুভড যে অ্যান্টিবায়োটিক ইউজ করে আমরা বেনিফিট পাচ্ছি। সো অবভিয়াসলি ইউজ করে মানুষজন। আচ্ছা, এখন অ্যান্টিবায়োটিক্স আমরা ইউজ করতেছি বা অ্যান্টিমাইক্রোবিয়ালস এগুলোর সাথে কিছু ইস্যু জড়িত। ইস্যু বলতে আমরা যখন ইস্যু বলবো দ্যাট মিনস এখানে এটা খারাপ ক্ষেত্রে বলতে কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, প্রবলেম গুলো কি কি? এখানে দেখো অনেকগুলো বিষয় আছে। থ্রেটস কজড বাই অ্যাবিউজ, ওভার ইউজ, মিস ইউজ। মিলন কি এবার কথা শুনতে পাবে? মিলন? আচ্ছা, সৌরভ কি কথা শুনতে পাবে এবার? সৌরভ, স্যার শুনতে পাচ্ছি আমি। আচ্ছা তুমি বলো তো এই পয়েন্টটা বলতে আমরা কি বুঝি? ইউজ মানে অ্যাবিউজ, ওভার ইউজ, মিস ইউজ, তিনটা টার্ম। হ্যাঁ, টার্ম দ্বারা তুমি কি বুঝছো কোনটা দ্বারা? স্যার এখানে অ্যাবিউজটা হচ্ছে স্যার অপব্যবহার, মানে স্যার খারাপ ব্যবহার করা আর কি। যেমন একক আত্মার যেমন স্যার আমাদের ক্ষেত্রে বলতে পারি। মানে স্যার যে অ্যামাউন্ট থাকবে তার থেকে বেশ কম বেশি ইউজ করা আর কি। কোন একটা ওষুধ মানে কোন একটা অ্যান্টিবায়োটিক্স স্যার ওভারডোজটা স্যার মানে বেশি মাত্রায় ইউজ করা। ওভার ইউজ তো বেশি মাত্রায়, এটা খুব সহজ, যে পরিমাণ দরকার আমরা তার চেয়ে বেশি পরিমাণ ইউজ করতেছি। হ্যাঁ, স্যার অ্যাবিউজটা হচ্ছে স্যার মনে হয় কোনো খারাপ মানে কোন একটা ইউজ করা আর কি, এটা আর কি ইউজ করা ঠিক হবে না, ওইটা ইউজ করা আর কি। মানে আমার দরকার নাই আমরা সেটা দরকার নেই কিন্তু ওইটা ইউজ করতেছি। আর মিস ইউজ মিস ইউজটা স্যার ওই অনেকটা অপব্যবহার টাইপেরই মানে। আচ্ছা, তো আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে যদি মনে করি, হিসাব করি যে আমাদের একটা ফার্ম আছে, সেই ফার্মে আমরা অ্যান্টিবায়োটিক মানে যদি ডিজিজ দেখা দেয় আমরা সেই ক্ষেত্রে ইউজ করব। ডিজিজ ছাড়াই যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে সেটা কি হচ্ছে? অ্যাবিউজ, Abuse। অ্যাবিউজ হচ্ছে। আর যদি বেশি পরিমাণে ইউজ করি, ডোজ আমরা হিসেব করলাম না, একদম এক বোতল কিনে নিয়ে আমরা জাস্ট পানিতে ছেড়ে দিলাম, এটা ওভার ইউজ হলো। এবং একই সাথে মিস ইউজ হলো, আমাদের যে পরিমাণ দরকার তার চেয়ে বেশি দাম, এটা কিন্তু ওভার ইউজ, একই সাথে মিস ইউজ। অর্থাৎ মনে করো যে ডিজিজটা হয়েছে, আমাদের জন্য যে অ্যান্টিবায়োটিকটা দরকার সেটা না দিয়ে আমরা অন্য একটা দিলাম, তাহলে এবং সাথে দুটোই দিলাম, তাহলে যে অন্য আরেকটা ইউজ করলাম সেটা কিন্তু মিস ইউজ হলো, আমাদের ওইটা তো দরকার নেই ওই অ্যান্টিবায়োটিকটা, তাই না? সেটা মিস ইউজ হলো। তো এই টার্মগুলো একটু মাথায় রাখবো যে একুয়াকালচারের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। তো আমাদের অ্যান্টিবায়োটিকের যে বেনিফিটটা আমরা চাই, সেই বেনিফিটের চেয়ে আমরা কিন্তু ইনডাইরেক্টলি অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করতেছি অ্যাবিউজ, ওভার ইউজ, মিস ইউজ দ্বারা, তাই না? এটা হচ্ছে হিউম্যান অ্যানিম্যাল হেলথ ইস্যু। এইটার দ্বারা কি বুঝো? এটার সাথে একুয়াকালচারের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে রিলেট করব বলো তো? স্যার অ্যান্টিবায়োটিক্স গুলো তো যেহেতু আবার ওই মানুষের ট্রিটমেন্ট ক্ষেত্রেও তো অ্যান্টিবায়োটিক্স মূলত ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এগুলো রেসিডিউ যেগুলো কোনোভাবে যদি ওয়াটার বডিতে যায়, তাহলে তো সেখানে যেহেতু দরকার নেই যে ওয়াটার বডিতে, সেগুলোতে আবার অ্যান্টিবায়োটিক চলে গেল ওয়াটার বডিতে, সেখানে আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গ্রো করতে পারে। আচ্ছা, তার মানে আমরা একের সাথে দুইকে আমরা রিলেট করতে পারি, তো এক যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি দুইটাও হয়ে যাচ্ছে, তাই না? কারণ একই ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা যেমন টেট্রাসাইক্লিন বলি বা অক্সিটেট্রাসাইক্লিন বলি বা কুইনোলন্স, সালফানামাইড, এগুলো সবই কিন্তু আমরা অ্যাকুয়াকালচারেও ইউজ করি, আবার হিউম্যান হেলথ মানে হিউম্যান ডিজিজ কন্ট্রোলের জন্য ইউজ করি। সেক্ষেত্রে যদি একটা অ্যান্টিবায়োটিক কোনো কারণে রেজিস্ট্যান্ট হয়ে যায়,
সেক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া যদি হয়ে যায়, সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়া যদি আবার হিউম্যান প্যাথোজেনও হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেলথ ইস্যুতে এটা ইস্যুর বিষয়, তাই না? সেক্ষেত্রে অ্যাকুয়াকালচারের সাথে আমাদের দেখো পাবলিক হেলথ বা এনিম্যাল হেলথেরও, এনিম্যাল হেলথ বলতে আমরা এখানে ফিশ ছাড়া অন্য যে এনিম্যাল, টেরেস্ট্রিয়াল এনিম্যাল বলতে কে মিন করব। এই এনিম্যাল বলতে আমরা যেটা আমাদের পোল্ট্রি হতে পারে, তারপরে ক্যাটল, পিগস, এইসব এনিম্যাল হাজবেন্ড্রির ক্ষেত্রে যেটা বলি যে এসব ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। সো একটার সাথে আরেকটা লিঙ্কেজ, তাই না? সো হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল হেলথ ইস্যুতেও এটা একটা দেখার বিষয় আমাদের। আরেকটা হলো এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজিক্যাল। তো খুব সহজে বোঝা যায়, আমরা যদি খুব বেশি পরিমাণে ওভার ইউজ, অ্যাবিউজ, মিস ইউজ করি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালস, সেক্ষেত্রে কিন্তু ওইটার যে আহ, মানে আনইউজড যে অ্যান্টিবায়োটিক থেকে যাবে সেটা কিন্তু ডাইরেক্টলি এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যে মাইক্রো অর্গানিজম গুলো থাকে তারা আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে যাবে, অথবা অথবা ওখানকার যে নর্মাল ফ্লোরা, যেগুলো মাইক্রোবিয়াল ফ্লোরা, সেগুলো কিন্তু তারাও কিন্তু এফেক্টেড হবে। কিছু কিছু তোমরা জানো যে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির জন্য মাইক্রো অর্গানিজম থাকতে হয়, তাই না? কিছু বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম আছে। তো সেগুলো যদি মারা যায় কারণ ওভার ইউজের ফলে, হ্যাঁ, ওভার ইউজ বা অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাবিউসের ফলে, সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে হেলথ, সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। সো এটা তার মানে এনভায়রনমেন্টের সাথেও জড়িত। আর একটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডিউ। অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডিউ বলতে কি বোঝো বলো তো? রেসিডিউটা কি? স্যার অবশিষ্টাংশ যেটা থাকে স্যার, মানে বডি তো পুরাটা অ্যাবজর্ব হয় না, কিছুটা হয়তো মেটাবলিজমের পরেও কিছু অংশ এক্সক্রিশনে বা অন্য কোনো মাধ্যমে, ফিসিসের মাধ্যমে হয়তো এনভায়রনমেন্টে চলে আসে, সেক্ষেত্রে কিছু রেসিডিউ এভাবে এনভায়রনমেন্টে আসতে পারে স্যার, সেটাই। আচ্ছা, রেসিডিউ হলো যেটা থেকে যায়, অবশিষ্টাংশ। দ্যাট মিনস আমরা মনে করো একটা ফিশকে, হ্যাঁ, 100 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে বডিতে কাজে লাগবে, কিছু বের হয়ে যাবে, হ্যাঁ। বের হয়ে গেলে সেটা তো সমস্যা নেই, মনে করো 10% বা 40% বের হয়ে গেল, দ্যাট মিনস এক্সক্রিশন হয়ে গেল। তো যে অংশটা বের হয়ে গেল সেটা কিন্তু মেটাবলিজম হয়ে বের হইলো। দ্যাট মিনস মেটাবলিজম হয়ে বের হয়ে গেলে এটা কিন্তু আর কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না, তাই না? প্রভাব ফেলতে পারবে না। দ্যাট মিনস এগুলো আর ফাংশনালিটিটা লস করে ফেলছে, অর্থাৎ এগুলো কোনো মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। বাট কিছু ইও যেতে পারে, কিছু তোমরা যদি ওভার ইউজ করো, সেক্ষেত্রে অনেক বেশি অংশ বের হয়ে গেল, এবং সেটা কিছু গেল যেটা ফাংশনালিটি লস হলো, মেটাবোলাইটস বা মেটাবোলাইটস গুলো, অথবা কিছু ডাইরেক্টলি অ্যান্টিবায়োটিক বের হয়ে যেতে পারে যদি ওভার ইউজ করা হয়। হুম সেক্ষেত্রে যে অংশটা এই মানে অ্যাক্টিভ যদি কোনো অংশ বের হয়ে যায়, সেই অ্যাক্টিভ অংশটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য এটা একটা ক্ষতিকর। আর আমরা রেসিডিউ বলতে যেটা বুঝবো, রেসিডিউ বলতে এই যে 100 মিলিগ্রাম দেওয়া হলো, কিছু মেটাবোলাইজ হলো, বা মনে করো 70% মেটাবোলাইজ হয়ে গেল, আর 30% এই বডিতে রয়ে যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বডিতে রয়ে যায়, হ্যাঁ, এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় থাকে অনেক ক্ষেত্রে। কারণ মেটাবোলাইজ যদি হয়ে যায় তাহলে তো সমস্যা নাই, সেটা তো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। বাট মেটাবোলাইজ ছাড়া আনমেটাবোলাইজ কিছু অ্যান্টিবায়োটিক বডিতে রয়ে যায়, রিটেইন করে, এটাকে আমরা বলি রেসিডিউ। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ফিশকে আমরা যদি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের পরে ফিশকে স্যাক্রিফাইস করে আমরা ফিশের বিভিন্ন অর্গানে যদি অ্যান্টিবায়োটিকের, হ্যাঁ, রেসিডিউটা মেজার করি, মেজার করে আমরা দেখতে পাবো যে এটা কতটুকু আছে, এবং এই যে অংশটা রয়ে গেল এটাকে আমরা বলি MRL। তোমাদের এটা নিয়ে পড়াবো পরবর্তীতে, ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল, অর্থাৎ ম্যাক্সিমাম মানে ফিশের বডিতে রেসিডিউ কতটুকু আমরা অ্যাকসেপ্ট করতে পারি, ম্যাক্সিমাম লেভেলটা কতটুকু পর্যন্ত থাকলে সেই ফিশটা খেলে ক্ষতি হবে না আমাদের, হ্যাঁ, সেটা হলো ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল।
তো এর চেয়ে বেশি যদি বডিতে থেকে যায়, দ্যাট মিনস আমরা যদি খুব ওভার ইউজ ডোজ দিয়ে থাকি ফিশকে অ্যান্টিবায়োটিক, বা অনেক ধরনের মাল্টিপল অ্যান্টিবায়োটিক একসাথে দিয়ে থাকি, তাহলে অনেক অ্যান্টিবায়োটিকের মানে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল যেটা আছে, এটা হু বা এফএও, তোমরা জানো হু, হ্যাঁ, হু, বিশেষ করে হুর একটা স্ট্যান্ডার্ড আছে, আরো কিছু কিছু রিসার্চ এফএও, এদের কিছু স্ট্যান্ডার্ড আছে, যে ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারবে ফিশের বডিতে। এবং সেটা অবশ্যই আমরা যেহেতু মাসেল খাই, ফিশ মাসেল, মাসেল বা ফিলেট, ফিলেট, এই অংশে কি পরিমাণ রেসিডিউ আমরা অ্যাকসেপ্ট করব সেটার একটা স্ট্যান্ডার্ড লিমিট দেয়া আছে। সো এর চেয়ে বেশি হলে সেই ফিশ বা সেই প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করা হবে না। এটা ফিশের ক্ষেত্রে, এবং ফিশ অন্য ফিশ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। সো এটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডিউ, অর্থাৎ ফিশের বডিতে কি পরিমাণ রিটেইন করতেছে ফিশ, যেটা বের হয়ে গেল সেটা একটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকরের বিষয়, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। আরেকটা হলো যেটা যে অংশটা আমরা কনজিউম করব আমাদের প্রোটিন সোর্স হিসেবে, সেটা হলো রেসিডিউ, সেটা বডিতে কতটুকু রয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এটা নিয়ে পরবর্তীতে এক আলোচনা করব এমআরএল নিয়ে, কারণ এটা তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, এটা একটা লিস্ট আমি তোমাদেরকে দেখাবো যে কোন মাছের কি পরিমাণ কোন মাছের বলতে আসলে কোন অ্যান্টিবায়োটিক কতটুকু লেভেল আমরা এটা স্ট্যান্ডার্ড করবো, এর চেয়ে বেশি থাকা যাবে না। তো এই রেসিডুয়াল বিষয়গুলো, এটা কিন্তু একটা ইস্যু, যে যদি বেশি থেকে থাকে তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ সেটা আলটিমেটলি আমাদের বডিতে চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এএমআর। এটা নিয়ে তোমরা যথেষ্ট এখন সচেতন যে এটা প্রবলেমটা হচ্ছে। মানে উপরের সবগুলোই যদি হয়, তোমরা খেয়াল করো, এটা যদি হয় তাহলে রেজিস্ট্যান্স হতে পারে। হিউম্যান অ্যানিম্যাল হেলথের ইস্যুটাও আসবে এই রেজিস্ট্যান্সের ফলে। এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল ইস্যু, সেটার সাথেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই রেসিডিউটাও যদি হয়, যদি বডিতে রেসিডিউ থেকে থাকে, তার মানে আমাদের বডির যে নর্মাল মাইক্রোবিয়াল ফ্লোরা, মাইক্রো অর্গানিজম থাকে, যেটা সবসময়ই থাকে, হ্যাঁ, তো সেটা অথবা কোনো এক সময় আমাদের কোনো একটা প্যাথোজেনিক কোনো একটা মাইক্রো অর্গানিজম বডিতে অ্যাটাক করলো, এবং সে কি করতেছে, থাকতেছে, এবং আস্তে আস্তে এই যে রেসিডিউ গুলো আমাদের বডিতে যাচ্ছে ফিশ থেকে বা অন্য কোনো ভাবে, সেই সেই রেসিডিউ গুলো কিন্তু আমাদের বডি এই মাইক্রো অর্গানিজমের কাউন্টারে আসতেছে। তো অল্প অল্প পেলে তারা কিন্তু ওটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তোমরা রেজিস্ট্যান্স শব্দটা তো বুঝতে পারো, তাই না? হুম, রেজিস্ট্যান্স শব্দটা কি বলো তো? এটা দ্বারা আসলে কি বুঝি আমরা? আরে, কি হলো? রেজিস্ট্যান্স কি বুঝি? রেজিস্ট্যান্সি বলতে বোঝায় সহিষ্ণুতা, মানে সহনীয়তা বোঝায় স্যার। সহনীয়। সহনীয়তা। আচ্ছা, তোমরা মাঝে মাঝে বিভিন্ন টিভিতে দেখবা কিছু কিছু লোক আছে, যেমন ইলেকট্রিসিটি, হ্যাঁ, তার বডি দিয়ে পাস করে, কিছু কিছু হয় না। জি। তারপরে কিছু কিছু দেখেছো তোমরা যে কিছু লোক আছে যারা গরম তেলে, কড়াইয়ের মধ্যে গরম তেল এক হাত দিয়ে সেগুলো ভাজতেছে, তাই না? হাত দিচ্ছে গরম তেলের মধ্যে, কিছু হয় না। তো এই যে এটা কি একদিনে হচ্ছে? এটা কিন্তু একদিনে হয়নি, আস্তে আস্তে এদের না। প্র্যাকটিস করতে 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 এই অবস্থায় আসে। সো এই যে এটা অবস্থায় আসলো, এটা হলো রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স এখানে মাইক্রো অর্গানিজমের সাথে অ্যান্টিবায়োটিকের বিষয়টা। সো এটা কিভাবে তাহলে হতে পারে? কোন একটা, অনেকগুলো আমি মেকানিজম পড়াবো তোমাদের একটু পরেই, যে আস্তে আস্তে হচ্ছে, যে আজকে একটু ডোজ পেলো, অল্প ডোজ, কিন্তু সেটা মরলো না, তার মানে কি, একটু সহ্য করতে পারলো, পরের দিন আরেকটু বেশি ডোজ, সেটা সহ্য করতে পারলো। তো এইভাবে আস্তে আস্তে কি হয়, আহ ডোজটা বাড়তে থাকে। যেমন তোমরা কি করো, এক্সারসাইজ করো না, এই যে কি বলে বুক ডন দেওয়া বা আরো কিছু, তো আজকে তুমি 5টা দিলে, পরের দিন 6টা, আস্তে আস্তে জি স্যার। 100 200 পর্যন্ত চলে যায়। তার মানে কি, তোমাকে প্রথম দিনে যদি 100 ডোজ দিয়ে দেই, তুমি কিন্তু আর পারবে না। নিতে পারবা না। সো সেই জন্য আমরা যদি অ্যান্টিবায়োটিকের যদি অল্প ডোজ দিয়ে দেই, অর্থাৎ যে প্রবলেমটা হয়, আমরা কোন একটা ডিজিজ হয়, ডাক্তার আমাদের অ্যান্টিবায়োটিক দিল, তো 7 দিনের সাধারণত 7 দিন, 3 দিন, 4 দিন, হ্যাঁ, 10 দিন, 15 দিন, এরকম ডোজ দেওয়া হয়, হ্যাঁ, 12 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর।
তো তোমার 3 দিন পরে দেখো তুমি মানে ফুলি কিউর, তখন কি করবা? চতুর্থ দিন থেকে তুমি কি করো, সাধারণত মানুষ যেটা করে অ্যান্টিবায়োটিকটা নেয় না, বন্ধ করে যায়, আমি তো সুস্থ হয়ে গেছি। তো এইটা একটা কারণ, কারণ তুমি সুস্থ হয়ে গেলা বাট তোমার বডিতে কিছু ব্যাকটেরিয়া কিন্তু অলরেডি আছে, তখনও আছে, হ্যাঁ, স্টিল দেয়ার, দে 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 আর অলমোস্ট ডাইং, বাট তারা এখনো মরেনি। তো যখন তুমি অ্যান্টিবায়োটিকটা উইথড্র করে নিলা একটা লেভেলে এসে, হ্যাঁ, ফিশের ক্ষেত্রেও একই রকম ভাবে উইথড্র করে নেওয়ার ফলে তখন এখানে যে ব্যাকটেরিয়াটা অর্ধমৃত অবস্থায় ছিল, হ্যাঁ, এ কিন্তু আস্তে আস্তে বেঁচে উঠবে। তো বেঁচে ওঠার পরে এইখানে যে ডোজ ছিল, পরবর্তীতে এ তো আবার রেপ্লিকেশন করবে, হ্যাঁ, মাল্টিপ্লাই করবে। পরবর্তীতে এই ব্যাকটেরিয়াটা, এটা হয়তো তোমার বডি থেকে বের হয়ে আসলো, এনভায়রনমেন্টে চলে আসলো, এ কিন্তু যে ডোজটা পেয়েছিল এই ডোজ পর্যন্ত কিন্তু সে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো পরবর্তীতে এই ডোজ এলেও তার কিছু হবে না। হুম, সেই কিন্তু তুমি যদি এটা 4 দিনের 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত কন্টিনিউ করতে, তাহলে এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু আর বেঁচে থাকতো না, এরা মারা যেত। দ্যাট মিনস এরা আর রেপ্লিকেশন করতে পারবে না, এদের যে পরবর্তী প্রজন্ম, হ্যাঁ, প্রোজেনি, এরা কিন্তু আর থাকলো না। সো এটা কন্ট্রোল করা গেল। তো আমরা এটা করি, যার ফলে এই প্রবলেমটা হয়। এটা ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট রিজনস যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। ওকে, আমরা এখন নেক্সট একটু দেখি। এখন আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, হ্যাঁ, তোমরা এটা সেকেন্ড ইয়ারে পড়েছো, আই গেস, যে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, পড়েছো না তোমরা এটা? জি স্যার, ম্যাকিওবায়োলজি পড়ছি স্যার। মেটাবলিতে পড়েছো, হ্যাঁ। তো আজকে জাস্ট একটু সামারাইজ করব, কারণ এটা আমাদের পরবর্তীতে আমাদের দরকার হবে। তো অ্যান্টিবায়োটিক যেভাবে কাজ করে সেটা মেইনলি ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, তাই না? এবং মেইন যে এটা কিছু কিছু মেকানিজমে, মানে ব্যাকটেরিয়াল নিজের তাদের মেকানিজমে ইন্টারফেয়ার করে বা ইনহিবিট করে। হুম, কিছু আছে সেল ওয়াল সিনথেসিস, যে বায়োসিনথেসিস, সেটাকে ইনহিবিট করে। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বা মেটাবলিজম এবং রিপেয়ার হওয়া, প্রোটিন সিনথেসিস, এগুলোকে ইন্টারফেয়ার করে বা ইনহিবিট করে। হুম, আর কিছু আছে মেমব্রেন স্ট্রাকচারটাকে ডিসরাপ্ট করে দেয়। হুম, এখন এই যে কিছু ইস্যু থেকে যায়, কারণ অ্যান্টিবায়োটিক তো এইভাবে কাজ করে যে সেলের উপরে মেইনলি, যে সেল ওয়াল সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, এই ধরনের কাজগুলো আবার আমাদের বডিতেও কিন্তু হচ্ছে, কারণ প্রোক্যারিওটিক হলো ব্যাকটেরিয়া, এছাড়া ইউক্যারিওটিক ম্যামালিয়ান সেল, সেক্ষেত্রেও এই ধরনের মেকানিজম হয়, সেল ওয়াল তৈরি করা, প্রোটিন সিনথেসিস, ডিএনএ আরএনএ সিনথেসিস, এগুলো আমাদের বডিতে হচ্ছে। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমাদের বডির যে ক্ষেত্রেও প্রবলেম করে না তা না, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম করে। এবং আমরা যেমন ক্যান্সার থেরাপি, হ্যাঁ, ক্যান্সার সেল যদি থাকে, তো অনেক ক্ষেত্রে অনেক অ্যান্টিবায়োটিক দিয়ে ক্যান্সার থেরাপিতেও ইউজ করা হয়। কারণ তোমরা জানো ক্যান্সার থেরাপিটা, যেটা আমরা আমরা পড়েছি ইমিউনোলজিতে, যে ক্যান্সার সেল বডিতে যদি থাকে এরা আনলিমিটেড গ্রোথ হয়, তাই না? আনলিমিটেড গ্রোথ হয়। সো আমরা এই গ্রোথটাকে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে এই ক্যান্সার সেলের যদি আমরা সেল ওয়ালটাকে নষ্ট করে দিতে পারি, তাহলে এটা ফার্দার মাল্টিপ্লাই সেল ডিভিশন হবে না। সো অ্যান্টিবায়োটিক এসব ক্ষেত্রেও ইউজ করা হয় অনেক সময়, ক্যান্সার থেরাপিতেও অ্যান্টিবায়োটিক, সেটা আমরা কেমোথেরাপিউটিক আমরা বলি। হুম, যে ক্যান্সার সেলটাকে নষ্ট করে দেওয়া, এটা হয়। সো আমরা অ্যান্টিবায়োটিকের যে মেকানিজম, কিভাবে কাজ করে, মোড অফ অ্যাকশন, সেটাকে আমরা কয়েকটা ভাগে, মেইনলি 5 ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো ইনহিবিটস অ্যান্ড এনজাইম, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের এনজাইম আছে, যে এনজাইমের মাধ্যমে কি করে, তারা সেল ওয়াল সিনথেসিসে হেল্প করে। হুম, তো সেই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, সেল ওয়াল সিনথেসিসটাকে সেটা ইন্টারফেয়ার করতে পারে, অথবা ইন্টারফেয়ার উইথ ডিএনএ সিনথেসিস, অথবা প্রোটিন সিনথেসিসকে ইন্টারফেয়ার করতেছে, অথবা ইন্টারফেয়ার উইথ সেল মেমব্রেন পারমিয়াবিলিটি। কারণ সেল মেমব্রেন যেটা থাকে ব্যাকটেরিয়ার, কারণ সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি একটা দরকার, কারণ বাইরের এনভায়রনমেন্ট থেকে এরা নিউট্রিয়েন্ট নিচ্ছে। সো সেই পারমিয়াবিলিটিটা যদি বন্ধ করে দেয়, নষ্ট করে দেয়, তাহলে সেলটা সার্ভাইভ করতে পারে না। তো আমরা একটু ফিগারের মাধ্যমে আমরা একটু দেখবো কিভাবে কাজ করে, যা সংক্ষেপে, কারণ আমরা এটা পড়েছি, আমরা এখন এটা নিয়ে ডিটেলস বলবো না। তো এখানে খেয়াল করো, তো প্রথম যদি আমরা বলি যে এই যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা
বাইরের যেটা সেল ওয়াল, সেই সেল ওয়াল সিনথেসিস হয়। তো সেই সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে দিলে তো ব্যাকটেরিয়া আর এটা সেল ডিভিশন করতে পারবে না, ব্যাকটেরিয়া আলটিমেটলি মারা যাবে। এবং এই গ্রুপে যেসব অ্যান্টিবায়োটিক আছে সেই ক্ষেত্রে দেখো তোমার বেটা ল্যাকটামস, এটা নিয়ে এটা তোমরা জানো, বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে কিছু কিছু আবার ইয়েতে ব্যাকটেরিয়া। বিটা ল্যাকটামেজের অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে পেনিসিলিন, তোমরা জানো পেনিসিলিন, সেফালোস্পোরিন, হ্যাঁ পেনিসিলিন বেটা ল্যাকটামের মধ্যে পেনিসিলিন, সেফালোস্পোরিন। এছাড়া আছে গ্লাইকোপেপটাইডস, ফসফোমাইসিন, ব্যাসিট্রাসিন, অ্যালাফোসফ্যালিন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিটা ল্যাকটামস, আমরা এই দুই এখানে যে পেনিসিলিন এবং সেফালোস্পোরিন এই দুইটা নিয়ে আমরা পড়বো পরবর্তীতে। সবকিছু আমাদের ইকোকালচার দরকার নেই, এই দুইটা ইকোকালচার ক্ষেত্রে ইউজ করা হয়। ডিএনএ গাইরেস ইনহিবিটর, গাইরেসটা হলো এটা একটা এনজাইম, ডিএনএ গাইরেস। তো এনজাইম ইনহিবিট করে। গাইরেসটা হলো যে ডিএনএ, তোমরা জানো যে ডিএনএ এর কয়েলিং, হ্যাঁ আমরা পরবর্তী হালকা একটু দেখবো। তো ডিএনএ কয়েলিং এর ক্ষেত্রে হেল্প করে। কয়েলিং এর ক্ষেত্রে গাইরেস এনজাইমটা হেল্প করে ব্যাকটেরিয়াকে। সো কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন কুইনোলনস, কুইনোলনস একুয়াকালচারে ইউজ করা হয়, এটা নিয়ে আমরা পড়বো পরবর্তীতে। কুইনোলনস কি করে, এই গাইরেস এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। দ্যাট মিন্স ব্যাকটেরিয়াটা এদের যে ডিএনএ থাকে সেই ডিএনএটা কয়েলিং হতে পারে না। কয়েলিং না হলে সেটার যে পরবর্তী রেপ্লিকেশন সে রেপ্লিকেশন হবে না, এটা বন্ধ করে দেয়। আরেকটা হতে পারে ইনহিবিশন অফ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। হ্যাঁ, যে এমআরএনএ তৈরি হচ্ছে বডিতে, ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে এই যে পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এটাকে ইনহিবিট করে। রিফাম্পিসিন, এটা আসলে একুয়াকালচারে ওরকম ইউজ করা হয় না। আরেকটা আছে দেখো সেল মেমব্রেন সিনথেসিস, যেটা এই সেল মেমব্রেন তোমরা জানো যে ভিতরের অংশটা হলো সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেন সিনথেসিসটাকেও ইনহিবিট করতে পারে, ডিসরাপ্ট করে দিতে পারে সেল মেমব্রেন সিনথেসিস। এটা লাইপোপেপটাইডস, এটা হতে পারে। আরেকটা হতে পারে এখানে ধরো আরএনএ সিনথেসিস ইনহিবিটর। এখানে তো দেখো ডিএনএ থেকে এমআরএনএ, হ্যাঁ এরপরে এমআরএনএ যেটা আরএনএ সিনথেসিস হবে, সেই আরএনএ সিনথেসিসটাকেও ইনহিবিট করে দিতে পারে। সো বডিতে আরএনএ সিনথেসিস ইনহিবিট হলে প্রোটিন তৈরি হতে পারবে না, তাই না? প্রোটিন সিনথেসিসটা নষ্ট হবে। যেমন প্রোটিন সিনথেসিস ক্ষেত্রে ইনহিবিটর হতে পারে। তোমরা জানো প্রোটিন সিনথেসিস হয়, এটা এই ক্ষেত্রে রাইবোজোম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রাইবোজোমের দুইটা অংশ আছে, দেখো 30S 50S। কিছু অ্যান্টিবায়োটিক থাকে তারা 30S এখানে বাইন্ড করে এবং এটাকে নষ্ট করে, মানে বাইন্ড এই কি বলে আরএনএ প্রোটিন সিনথেসিস 50S এর মাধ্যমে হয়, সেটা বন্ধ করে দেয়। কিছু আছে 30S এর মাধ্যমে এটাকে বন্ধ করে দিতে পারে। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে যে একুয়াকালচারের ক্ষেত্রে প্রয়োজন, টেট্রাসাইক্লিন, অ্যামাইনো গ্লাইকোসাইডস, ম্যাক্রোলাইডস। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ একুয়াকালচারে, আমরা তিনটা নিয়ে পড়বো। এরপর এছাড়াও আছে দেখো এখানে ফোলেট সিনথেসিস ইনহিবিটর, এখানে পাবা, পাবা মিনস হলো প্যারা অ্যামাইনো বেনজাইক অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড। তো এটা থেকে এটা 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 একটা অ্যান্টিবায়োটিক, এটা যদি বডিতে দেওয়া হয় তো এটা দিলে সেটা কি করে, ফোলেট সিনথেসিসটাকে বডিতে, তোমরা জানো যে ফোলেট খুব প্রয়োজন এবং এটা মেইনলি প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে ফোলেট প্রয়োজন। সেই ফোলেট সিনথেসিসটাকে এটা এই অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেয়, স্টপ করে দেয়, ইনহিবিট করে দেয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে একটা সালফানামাইডস, এটা আমরা একুয়াকালচারের ক্ষেত্রেও ইউজ করি। সো এই হলো মোটামুটি মোড অফ অ্যাকশন। এটা আরেকটা ফিগার আছে এখানে, এখানে আরেকটা ফিগার ওই একই রকম ভাবে সেল ওয়াল, এখানে পেনিসিলিন, বিটা ল্যাকটামেজ, পেনিসিলিন, হ্যাঁ সেফালোস্পোরিন, এই দুইটা গুরুত্বপূর্ণ। সারাবেনকোমাইসিন এগুলো আছে। ইনহিবিট নিউক্লিক অ্যাসিড সিনথেসিস এন্ড ফাংশন, এখানে ডিএনএ গাইরেস টপোআইসোমারেজ 4, এটা কুইনোলনস। তারপরে ফোলেট সিনথেসিস যেটা সালফানামাইডস বা ট্রাইমিথোপ্রিম, তোমরা এটা নামও শুনেছো। ফ্রি রেডিক্যালস তৈরি করতে পারে কিছু মেট্রোনিডাজল, তোমরা এটার নাম জানো, মেট্রোনিডাজল। নাইট্রোফিউরান বা নাইট্রোফিউরান টোয়েন, এটা এখন একুয়াকালচারের ক্ষেত্রে এটা প্রহিবিটেড। এটা কিছু ফ্রি রেডিক্যালস তৈরি করে, ফ্রি রেডিক্যালস গুলো ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়, মানে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে স্টপ করে দেয়। প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন সিনথেসিসটা হতে পারে যেমন
50S এর জন্য যেগুলো করে সেটা ম্যাক্রোলাইটস গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্লোরামফেনিকল এটাও আমরা পড়বো এগ্রিকালচারে, ক্লোরামফেনিকল আর ম্যাক্রোলাইটস এই দুইটা কি করে 50S সাব ইউনিট, হ্যাঁ রাইবোজোমের যে 50S সাব ইউনিট এইখানে ইনহিবিট করে এটাকে প্রোটিন সিনথেসিস যেন না করতে পারে। আর একটা 30S যেটা অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন, হ্যাঁ এই দুইটা আমরা গুরুত্বপূর্ণ, এই দুইটা পড়বো। সো এই দুইটা দেখো এখানে 30S কে ইনহিবিট করতেছে আর এখানে আমরা এগুলো দেখতেছি এটা হলো 50S কে ইনহিবিট করতেছে। তো এইভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা জাস্ট একটা লিস্ট দেখব, এটা খুব নট অল অ্যান্টিবায়োটিক বাট অনেক ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক গুলো ইউজ হয় অনেক দেশে। যেমন ইউকেতে যেসব অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তাদের মধ্যে আছে অক্সিটেট্রাসাইক্লিন, অক্সোলিনিক অ্যাসিড, অ্যামোক্সিসিলিন, সারাফ্লক্সাসিন, কোট্রাইমাজিন এগুলো। নরওয়েতে এগুলো আবার দেখো ডোজটাও এখানে দেয়া আছে, বিভিন্ন ডোজ, মিলিগ্রাম পার কেজি পার ডে। পার কেজি বলতে এখানে পার কেজি বডি ওয়েট, ফিশের বডি ওয়েট অনুযায়ী দেওয়া হয়। আর উইথড্রল পিরিয়ড অর্থাৎ কতদিন ইউজ দেওয়ার পরে উইথড্র করতে হবে, ডিগ্রি ডেজ। ডিগ্রি ডেজ বলতে এখানে আসলে 24 আওয়ার্স, এটা ডিগ্রি ডেজ না, এটা ডিগ্রি ডেজটা একটু ডিফারেন্ট, 400-500 ডিগ্রি ডেজ। এখানে ডিগ্রি ডেজ বলতে এতগুলো ডোজ সম্ভবত 50 থেকে 80, 150, 400 ডিগ্রি ডেজ। ডিগ্রি ডেজটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তোমরা কি জানো ডিগ্রি ডেজ কাকে বলে? আমি দেখিনি। সেটা স্যার মাত্রায় মাত্রা লাগে স্যার এটা হুম, কত মাত্রায় যাবে এটা ডিগ্রি ডেজ হলো এটা ডিউরেশন। মাত্রা দাঁড়াও, ডিগ্রি ডেজ ডেফিনেশনটা আমি একটু দেখি। ভালো ডেফিনেশন তো পাওয়া যাচ্ছে না। তোমরা, আমি এই টার্মটা ভুলে গেছি। হ্যাঁ, এটা দেখি সঠিক। ডিগ্রি ডেজ এটা পাচ্ছি না। আচ্ছা, তোমাদেরকে এটা পরে আমি জানাবো, হ্যাঁ নেক্সট ক্লাসে এটা নিয়ে ক্লিয়ার করবো বিষয়টা। আচ্ছা এখানে দেখো আরো কিছু আছে, যেমন জাপান, ইউএসএ। জাপানে কোনো লিস্টে দেখা যাচ্ছে না কোনো অ্যান্টিবায়োটিক। ইউএসএ তে অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোরোফেনিকল, সালফা ও ট্রাইমিথোপ্রিন, এটা কি সালফাডামাইড, সালফাডিমেথোক্সিন। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এখানে লিস্টে নেই। স্কটল্যান্ডে আছে কি অক্সোলিনিক অ্যাসিড এবং ফ্লুমেকুইন। স্কটল্যান্ড টেট্রাসাইক্লিনটা ইউজ করে। চিলিতে টক্সিসাইক্লিন, এগুলো অনেক আছে চিলিতে অনেক। আর একটা লিস্ট আছে এখানে, ইতালিতে আছে টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, চায়নাতে ক্লোরোটেট্রাসাইক্লিন, ট্রাইমিথোপ্রিম, টেট্রাসাইক্লিন, অক্সিলিনিক। ভিয়েতনামে 39 অ্যান্টিবায়োটিক আছে। এখানে এই রেফারেন্সটা দেখলে আমরা পাবো এই লিস্টটা। এফডিএ অ্যাপ্রুভড যেগুলো আছে দেখো, এফডিএ তোমরা জানো, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফ্লোরোফেনিকল, অক্সিটেট্রাসাইক্লিন, সালফাডিমেথোক্সিন,
অথবা সালফা, এটা কি অরম্যাথোপ্রিম, FAO এর কিছু আছে, অক্সিটেট্রাসাইক্লিন, প্রোপেনিকল, সালফানামাইডস, ইরাইথ্রোমাইসিন, সারাফ্লক্সিন, ফ্লক্সাসিন। তো এই হলো একটা জাস্ট একটা শর্ট লিস্ট যেসব অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় একুয়াকালচারের ক্ষেত্রে। এখন আমাদের দেশের ওইরকম আসলে অ্যাপ্রুভালটা আসলে নেই যে যখন যা পারে ইউজ করে। তো ডব বা ইয়ে থেকে ভেটেরিনারি যে এটা, সেখান থেকে যে ওইরকম কোনো লিস্ট আসলে আমাদের জানা নেই। তো এখন আমরা সেটা পড়বো AMR, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যে প্রবলেমটা তোমাদের 12টা ক্লাস আছে আজকে। আমি 12টার বেশি নেব না, ভয় পেও না। হ্যাঁ, 12টা পর্যন্ত নেব। যদি ক্লাস না থাকে তাহলে জাস্ট 12টা, আর যদি ক্লাস থাকে তাহলে 5 মিনিট আগে শেষ করবো। ক্লাস আছে তোমাদের 12টায়? সাকিউজ্জামান কি ক্লাস নেবেন 12টায়? আর উনি মানে স্যার দেরিতে একটু লিংক দেয় আর কিছু বলেনি স্যার। আচ্ছা, তাহলে আমরা 12টায় শেষ করবো। এর মধ্যে যদি লিংক দেয় তাহলে আমাদেরকে একটু জানিও। ওকে, জি স্যার। আমরা এখন এটা পড়বো AMR, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যেটা বেশি গুরুত্বপূর্ণ। তো যেটা তোমাদের শুরুতেই বললাম যে কিভাবে রেজিস্ট্যান্সটা হয়, আর রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা হতে পারে মাল্টিপল ওয়েজ, অনেক ভাবে হতে পারে, এবং এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং মেকানিজম অফ রেজিস্ট্যান্স ইজ কি টু মেকিং দ্য বেস্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। সো আমরা যদি এই মেকানিজমটা জানতে পারি কিভাবে রেজিস্ট্যান্স হচ্ছে, তাহলে আমরা সেই ওয়েগুলো স্টপ করে দিতে পারবো, তাই না? তো সেই জন্য আমাদেরকে খুব মানে জরুরি জানা যে কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, ব্যাকটেরিয়া গুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে সেটা আমরা জানবো। তো ব্যাকটেরিয়া সাধারণত আমরা যদি ব্রডলি বলি, ব্যাকটেরিয়া রেজিস্ট অ্যান্টিবায়োটিক্স বিকজ দে ক্যান, কি করে তারা আইদার অ্যাভয়েড, দুইটা বিষয় হতে পারে, হয় তারা ওই অ্যান্টিবায়োটিকটাকে অ্যাভয়েড করে দেবে। যেমন মনে করো কি হয়, ছোট বাচ্চাদের খাবার খেতে দিলে, বা ছোটবেলায় তোমরাও হয়তো বা আমরাও করেছি, ওষুধ খেতে দিলে আমরা কি করি, ওষুধটাকে আমরা নেই না, বমি করে ফেলে দেই, তাই না? এরকম হয়। তো ব্যাকটেরিয়া এরকম একটা মেকানিজম আছে, তারা এটাকে অ্যাভয়েড করতে পারে, নেয় না বডিতে, নাম্বার ওয়ান। আর একটা হলো ডেস্ট্রয় দেম, অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা বডিতে যাবে, ব্যাকটেরিয়ার বডিতে মানে সেলের ভিতরে, কিন্তু সে তার কিছু মেকানিজম থাকে যেগুলো এটাকে ডেস্ট্রয় করে দিতে পারে। সো অ্যাভয়েডিং মানে হলো, এটা হলো পাম্পিং ইট আউট অফ দ্য সেল, অর্থাৎ যেটা অ্যাভয়েড বলতে আমরা বুঝলাম, অর্থাৎ ব্যাকটেরিয়ার সেল থেকে এটা পাম্পিং করা, নট টেকিং আপ ইট ইন দ্য ফার্স্ট প্লেস, অর্থাৎ বডির ভিতরে না নেওয়া, অথবা প্রিভেন্টিং ইট ফ্রম রিচিং ইটস টার্গেট, অর্থাৎ তোমরা আগে পড়েছো যে কি অ্যান্টিবায়োটিক গুলো যে টার্গেট, কিছু কিছু অ্যান্টিবায়োটিকের টার্গেট, যেমন মনে করো ডিএনএ থাকে বডির, যে ডিএনএটাকে কি করে, হ্যাঁ, ডিএনএ এর যে কয়েলিংটাকে বন্ধ করে দেয়। সো তারা কি করবে, যে এনজাইমটা কাজ করে গাইডেস, সেই এনজাইমে অ্যান্টিবায়োটিক রিচ করতে দিবে না। অথবা যে 30S 50S যে রাইবোজোমাল সাব ইউনিট, দুইটা সাব ইউনিট, সেই সাব ইউনিটে এদের পৌঁছাতে দিবে না। হ্যাঁ, 50S 30S এখানে যে অ্যান্টিবায়োটিকটা আসবে, ফর এক্সাম্পল টেট্রাসাইক্লিন বা কুইনোলোনস, হ্যাঁ, কুইনোলোনস না, টেট্রাসাইক্লিন অথবা ম্যাক্রোলাইডস এখানে আসবে, এদেরকে এখানে আসতে দিবে না। প্রিভেন্টিং ইট ফ্রম রিচিং ইটস টার্গেট, তো টার্গেটে পৌঁছাতে দেবে না। অথবা আরো কিছু অপশন আছে ব্যাকটেরিয়া যেটা করতে পারে, যে টার্গেটটাকে তারা অল্টার করে ফেলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তারা অল্টারিং দ্য টার্গেট, দ্যাট মিনস মনে করো আমরা যে অ্যান্টিবডি পড়েছি, অ্যান্টিজেন অ্যান্টিবডি, যে অ্যান্টিজেনটা অ্যান্টিবডির এটার স্ট্রাকচারের সাথে সামঞ্জস্য রেখে এরা বাইন্ড করে। তো এরকম যে কারণ অ্যান্টিবায়োটিক তো একটা কেমিক্যাল, সে কেমিক্যালটা, এই কেমিক্যালটা তো এখানে ব্যাকটেরিয়ার সেলের ভিতরে যাচ্ছে, যে কাজ করবে একটা অংশে, সেই অংশটাও একটা নির্দিষ্ট আছে। হ্যাঁ, যেমন মনে করো এনজাইম যদি বলি, কারণ এনজাইম হলো প্রোটিনের একটা ডিএনএ স্ট্রাকচার আছে, ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার মানে সিকোয়েন্স আছে।
তো সেই সিকোয়েন্সটা এরা অনেক সময় এরা অল্টার করে ফেলতে পারে, একটু চেঞ্জ করে ফেলে, যার ফলে এই অ্যান্টিবায়োটিকটা এখানে কাজ করতে পারে না। অথবা ওভার প্রডিউসিং দ্য টার্গেট। এখন মনে করো ব্যাকটেরিয়ার ভিতরে এনজাইম আছে 10টা, তুমি যে পরিমাণে আমরা অ্যান্টিবায়োটিকটা ইউজ করলাম সে 10টা এনজাইমকে বন্ধ করে দিল, নষ্ট করে দিল বা স্টপ করে দিল। তো এক্ষেত্রে কি করবে এনজাইম, তখন এই ব্যাকটেরিয়া কি করবে, এরা আরো অনেক বেশি অধিক এনজাইম প্রডিউস করবে। সো তখন এদের নর্মাল ফাংশনিংটা ঠিক থাকবে। দ্যাট মিনস এরা যে ডিএনএ কয়েলিং বা প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, যে সেটা পরিমাণটা বাড়িয়ে দেয়। অর্থাৎ এনজাইমটা যদি বেড়ে যায় তাহলে এদের কাজটা ঠিক থাকে। ওভার প্রডিউসিং দ্য টার্গেট অর মেকিং এ ফাংশনাল অল্টারনেটিভ টু দ্য টার্গেট। অর্থাৎ এটার মানে অল্টারনেটিভ এরা তৈরি করবে বডি। সো এভাবে কি করতে পারে, রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। আর destroying the antibiotics means making a specific enzyme that either breaks it down, that means কিছু এনজাইম এরা বডি তৈরি করতে পারে, আমরা দেখবো এক্সাম্পল, যেটা এনজাইমটা এই অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিতে পারে, অথবা মডিফাইং ইট সো ইট ইজ নো লঙ্গার অ্যাক্টিভ। অর্থাৎ ব্যাকটেরিয়া নিজে কি করতে পারে, কোনো একটা অ্যান্টিবায়োটিকে এটা মডিফাই করে ফেলতে পারে, অ্যান্টিবায়োটিকের যে কেমিক্যাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলতে পারে, যার ফলে সেই অ্যান্টিবায়োটিকটা নো লঙ্গার অ্যাক্টিভ। এটা হতে পারে। তো এখন আমরা যদি অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে দেখি যে অ্যান্টিবায়োটিক রেসিডিউস কিভাবে ছড়াচ্ছে এবং রেজিস্ট্যান্স কিভাবে হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। সো আমরা এইখানে ফাইনালি যদি আমরা দেখি যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, লেকস, রিভার্স, কোস্টাল ওয়াটার্স, এইখানে তো এইখানে কি কিভাবে অ্যান্টিবায়োটিক রেসিডিউ গুলো বা অ্যান্টিবায়োটিক গুলো আসতেছে। তো অ্যান্টিবায়োটিক ইউজ ইন হিউম্যানে হচ্ছে, তোমরা জানো বিভিন্ন হসপিটাল থেকে হসপিটাল ইফ্লুয়েন্ট অথবা হাউসহোল্ড থেকে ইফ্লুয়েন্টস গুলো, সেগুলো সিওএস এর মাধ্যমে সেই ইফ্লুয়েন্ট গুলো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আসতেছে, অথবা স্লাশ তৈরি হচ্ছে স্টর্ম বা ফ্লাড এসবের মাধ্যমে, এগুলো আবার এখানে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আসতেছে। অথবা সেটা কি হতে পারে, গ্রাউন্ড ওয়াটারেও চলে যেতে পারে। পরবর্তীতে কিন্তু গ্রাউন্ড ওয়াটার গুলো আবার আমরা যখন অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে ইউজ করি সেখান থেকে আবার আসতে পারে। এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি এগ্রিকালচারে, সেই এগ্রিকালচারের ওয়েস্ট যেগুলো রান অফ, হ্যাঁ, সেই রান অফ গুলো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আসতেছে এখানে, বা স্টর্মের মাধ্যমে, ফ্লাডের মাধ্যমে আসতে পারে। অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ ইন ফার্ম বা এনিম্যাল ফার্মে, সেক্ষেত্রে কি হতে পারে, ফার্ম ওয়েস্ট ইফ্লুয়েন্টের মাধ্যমে আসতেছে, প্লাস স্টর্ম ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারে যেতে পারে, গ্রাউন্ড ওয়াটার থেকে আবার এখানে আসতে পারে। সো দিস আর দ্য সোর্সেস অফ পলিউশন, অ্যান্টিবায়োটিক পলিউশন বা কেমিক্যাল পলিউশন, যেটার মাধ্যমে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স। তাহলে এখানে যে ব্যাকটেরিয়া গুলো থাকবে এরা সবসময় কোনো না কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছে। সো এদের সার্ভাইভাবিলিটির জন্য এরা নিজেদেরকে চেঞ্জ করতেছে, বা প্রোটেকশনের জন্য এরা নিজেদের চেঞ্জ করতেছে, অথবা একটা প্রোটেকশন তৈরি করতেছে, যার ফলে আস্তে আস্তে এরা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং এইখান থেকে যে মাইক্রো অর্গানিজম গুলো, এগুলো আবার ফাইনালি কোনো না কোনো ভাবে এটা টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টে চলে আসতে পারে। হতে পারে এখানে যে ফিশ থাকবে সেই ফিশ গুলোতে ব্যাকটেরিয়া গুলো থাকতে পারে, সেই ব্যাকটেরিয়া গুলো আবার আমরা আমাদের বডিতে ইনফেকশন, ডিজিজ তৈরি করতে পারে যদি হিউম্যান প্যাথোজেন থেকে থাকে। এই পানিতে এনিম্যাল এখানে যেতে পারে, আমরা এই পানিতে নামতে পারি। সো এভাবে আমরা এখান থেকে ব্যাকটেরিয়া গুলোকে ক্যারি করতে পারি যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এটা একটা ম্যাপ যেখানে থেকে তোমরা বুঝতে পারো যে রেজিস্ট্যান্স কোন কোন এরিয়াতে, পৃথিবীর কোথায় কোথায় রেজিস্ট্যান্স কত বেশি। সো এখানে ডার্ক যে সব এরিয়া, এখানে দেখো এইসব দেশগুলোতে খুব বেশি পরিমাণে রেজিস্ট্যান্ট, এখানে একটু কম্পারেটিভ কম। এইসব দেশগুলোতে, বিশেষ করে এইসব দেশগুলোতে একটু এখনো ভালো আছে। আচ্ছা, এখন আমরা একটু সামারিটা যদি দেখি, মেকানিজম যেটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়। তো এখানে আমরা এগুলো ডিটেলস পড়বো। এখানে একটা যে বলে ইফ্লাক্স বা পাম্প, যেটাকে কি করা হয় যে ব্যাকটেরিয়া গুলো এই অ্যান্টিবায়োটিক গুলোকে
পুট ইট আউট অফ দ্য সেল, অর্থাৎ যেটাকে আমরা ইফ্লাক্স বলি, যে অর্থাৎ বডি থেকে সেটাকে বের করে দিচ্ছে, সামহাও এটা বের করে দিতে পারে। অর্থাৎ এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রোটিন কমপ্লেক্স তৈরি করতে পারে, সেই কমপ্লেক্স গুলো বের করে দেয়। সাধারণত এটা ফ্রম ইনসাইড টু আউটসাইড এরা মুভ করে। সো অ্যান্টিবায়োটিক এখানে আসলো, এটা বের করে দিল। আবার একটা কিন্তু ডিক্রিজ আপটেক, এই আপটেকটাকে বন্ধ করে দিতে পারে, যেটার ভিতরে যেতে পারবে না। যদি কোনোভাবে ভিতরে চলেও আসে, হ্যাঁ, টার্গেট ওভার প্রডিউস, যেমন একটা অ্যান্টিবায়োটিক এখানে একটা টার্গেটে কাজ করলো, তখন এই টার্গেটটা এর আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। হ্যাঁ, সো এটা এর বডির জন্য কোনো প্রবলেম হবে না। আরেকটা কি হতে মডিফাই টার্গেট, অর্থাৎ এটা একটা অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটাকে কি করে ব্যাকটেরিয়া নিজে এটাকে, দেখো এদের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিল। এই স্ট্রাকচার ছিল যখন এটা অ্যাক্টিভ, এই স্ট্রাকচার করে দিল, যার ফলে এটা নো মোর অ্যাক্টিভ। আরেকটা কি হতে পারে ইনঅ্যাক্টিভেটিং এনজাইম, অর্থাৎ এই যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটাকে কি করতে পারে, এদের যে কেমিক্যাল স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ব্রেকডাউন করে দিতে পারে। ব্রেকডাউন করে দিলে এটার অ্যাক্টিভ এনজাইমটা যেটা, সেটা কি এনজাইমের মাধ্যমে ইনঅ্যাক্টিভ করে দিল, অর্থাৎ অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিল। হ্যাঁ, অথবা এমন করতে পারে যে এটার সাথে এমন কিছু একটা বাইন্ড করে দিল অ্যান্টিবায়োটিকের সাথে, যেটা নো মোর অ্যাক্টিভ। সো এই ধরনের মেকানিজমের মাধ্যমে সাধারণত ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। আমরা একটু দেখি আস্তে আস্তে। রেজিস্ট্যান্সকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি মেইনলি, একটাকে বলা হয় ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স, আর একটা হলো এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে কি বলতো কেউ? ইন্ট্রিনসিক মানে স্যার সহজাত। সহজাত, অর্থাৎ বডির নিজস্ব কিছু মেকানিজম থাকে, তার মাধ্যমে এটা হয়। এটা ন্যাচারাল বডিতে তৈরি হচ্ছে। ক্যারেক্টারিস্টিক, জি স্যার। এটা ইন্ট্রিনসিক বলা হয়। তো নেচারে সাধারণত ব্যাকটেরিয়া গুলো প্রতিনিয়ত কোনো না কোনো অ্যান্টিবায়োটিক তৈরি করে, এবং নিজেরা তৈরি করে ব্যাকটেরিয়া নিজেরা। এবং এর অনেকগুলোই আছে যেগুলো আমরা ক্লিনিক্যালি আমাদের হসপিটাল বা আমরা নিজেরা ইউজ করি ডিজিজ প্রিভেনশনের জন্য, প্রোটেকশনের জন্য। সো এই ব্যাকটেরিয়া যেগুলো অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে, হ্যাঁ, তারা নিজেরা তৈরি করে কেন? এরা অন্য ব্যাকটেরিয়ার সাথে কম্পিটিশনের জন্য। তো দ্যাটস এ গুড স্ট্র্যাটেজি ফর দেম, কারণ তারা তাদের নিজের জন্য কারণ তৈরি করে, হ্যাঁ, যেন অন্য ব্যাকটেরিয়া ওইখানে সার্ভাইভ করতে না পারে, তারা নিজেরা নিজেদের সার্ভাইবিলিটির জন্য এটা প্রডিউস করে। তো এইগুলো যারা এগুলো তৈরি করবে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অলরেডি ওই ধরনের এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স, তাই না? কারণ হলো তাদের বডিতে এক ধরনের তাদের যে জিনোম, সেই জিনোমে রেজিস্ট্যান্স জিন থাকে। তো এটা নিয়ে আমরা পড়বো পরবর্তীতে, রেজিস্ট্যান্স জিন, সেই জিনগুলো মেইনলি কাজ করে, অর্থাৎ প্রোটেকশন দেয়। অথবা ইট ল্যাক্স দ্য টার্গেট অফ দ্য অ্যান্টিবায়োটিক, অথবা ওই অ্যান্টিবায়োটিক যে টার্গেটে কাজ করে সেই টার্গেটটা তাদের বডিতে নেই, ব্যাকটেরিয়ার বডিতে নেই, সেইভাবে এরা কাজ করে। তো অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো, ক্লেবশিয়েলা নিউমোনিয়া তোমরা নাম শুনেছো, স্টেফাইলোকোকাস অরিয়াস, সিউডোমোনাস, এরা এরা সাধারণত ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্স, এরা বিভিন্ন ডিজিজ তৈরি করে। স্টেফাইলোকোকাস তো এমনিতে তোমরা জানো আমাদের বডিতে প্রচুর পরিমাণে স্কিনে, হ্যাঁ, সুপারফিশিয়ালি এরা থাকে প্রচুর, কোনো প্রবলেম তৈরি করে না। কিন্তু এর মধ্যে যদি কোনো একটা রেজিস্ট্যান্স থেকে থাকে, তাহলে সেগুলো আমাদের ইনফেকশন করবে বডিতে। এবং খুবই তোমরা নাম শুনছো এই এম আর এস এ, নাম শুনেছো এম আর এস এ? এটা খুবই ডেঞ্জারাস একটা স্টেফাইলোকোকাস অরিয়াস। হ্যাঁ, এটা এমআর বলা হয় মেথিলিসিন রেজিস্ট্যান্ট, এটা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা স্ট্রেইন স্টেফাইলোকোকাস অরিয়াসের। এটা ই করে, ডিজিজ তৈরি করে। আচ্ছা, আরেকটা যেটা আমরা এখন পড়বো, একটু আগে দেখলাম যে ইফ্লাক্স পাম্প। ইফ্লাক্স পাম্প হলো এটা ব্যাকটেরিয়ার কিছু মেমব্রেন প্রোটিন কমপ্লেক্স তৈরি করে। যে সব এই কমপ্লেক্সটা কি করে, যে সেল, এটা মনে করো সেল, এই কমপ্লেক্সটা কি করে, যে বডির ভিতর থেকে বাইরের দিকে কম্পোনেন্ট বা মলিকুল গুলো ট্রান্সপোর্ট করে। ইনসাইড, ফ্রম ইনসাইড দ্য সেল টু দ্য আউটসাইডে ট্রান্সপোর্ট করে। সো এরা কি করতে পারে, এইসব এগুলো কমপ্লেক্স গুলো ক্যান ট্রান্সপোর্ট অ্যান্টিবায়োটিক্স, সো ইনক্লুডিং দোজ দ্যাট আর কামিং ফ্রম আউটসাইড। আউটসাইড থেকে যেসব অ্যান্টিবায়োটিক গুলো আসলো বডিতে, সেই কমপ্লেক্সের সাথে বাইন্ড করে এরা আবার বের করে দেয়, হ্যাঁ, বের করে দেয়।
The bacteria with efflux pumps specific to class of antibiotic will expel these drugs out. So এই ড্রাগগুলোকে বের করে দেয় and therefore resistant, হ্যাঁ, তো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেমন মনে করো একটা এক্সাম্পল হলো সিউডোমোনাস অরিজিনোজা, এটা হুইচ কজ ক্রনিক ইনফেকশন ইন সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট, হিউম্যানের ক্ষেত্রে এটা হাই ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স টু অ্যামাইনো গ্লাইকোসাইড ক্লাস অ্যান্টিবায়োটিক্স। তোমরা অ্যামাইনো গ্লাইকোসাইডের নামটা শুনলে, এটার প্রতি এরা খুবই রেজিস্ট্যান্স। সো এই ধরনের পেশেন্ট যারা থাকবে তাদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, কারণ এরা কি করে প্রডিউসেস টু ইফ্লাক্স পাম্পস অ্যাক্টিভ এগেইনস্ট দিস ক্লাস অফ ড্রাগস। ওরা দুই ধরনের পাম্প তৈরি করতে পারে ইফ্লাক্স কমপ্লেক্স, যারা এই অ্যান্টিবায়োটিক গুলোকে এক্সপেলড আউট, বডি থেকে বের করে দেয়। তোমাদের সময় আছে ডিটক্সিফাইং এনজাইম, যেটা আগেই বললাম যে এনজাইমটাকে ডিটক্সিফাই করে দিতে পারে, যে সেলের জন্য টক্সিক, সো এরা আর নো মোর টক্সিক। তোমরা জানো যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের নাম আমি তোমাদেরকে বললাম, যে একটা হলো পেনিসিলিন। এটা তোমরা জানো পেনিসিলিনের স্ট্রাকচার। পেনিসিলিনকে বলা হয় 6-APA। তোমরা কেন বলা হয় জানো? 6-অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড, হ্যাঁ, এপিএ বলা হয়, অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। এবং এখানে তোমরা দেখো দুইটা রিং আছে, একটা বলা হয় থায়াজোলিডিন রিং আর একটা হলো বিটা ল্যাকটাম রিং। তো কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে, এবং সেই বিটা ল্যাকটামেজ এনজাইম এই বিটা ল্যাকটাম রিংটাকে, এইটাকে বিটা ল্যাকটাম রিং এটাকে ব্রেক ডাউন করে দেয়। তো এখানে যদি ভেঙে দেয়, হ্যাঁ, তাহলে এই যে একটা রিং হলো, এখানে যে একটা রিং, এই রিংটা নো মোর অ্যাক্টিভ। সো এই ফাইনালি এই যে পেনিসিলিনিক অ্যাসিড, যেটা পেনিসিলিন, এটা অ্যাক্টিভ থাকে না, কারণ একটা রিং নষ্ট হয়ে গেলে এটা কাজ করতে পারতেছে না। এটা একটা। আরেকটা হতে পারে অ্যামাইনো গ্লাইকোসাইড, যেটা বললাম একটু আগে তোমাদের, ক্যান বি ইনঅ্যাক্টিভেটেড বাই এনজাইম দ্যাট মডিফাই দেম এন্ড প্রিভেন্ট দেম বাইন্ডিং দ্য টার্গেট। সো আরো কিছু এনজাইম তৈরি হয় বডিতে ব্যাকটেরিয়ার, যেটা অ্যামাইনো গ্লাইকোসাইড, এটা হলো অ্যামাইনো গ্লাইকোসাইডের বিভিন্ন অ্যামাইনো গ্লাইকোসাইড। এই ধরো দেখো একটা এই যে রিং আছে, একাধিক রিং। সো এই রিং গুলোকেও এখানে যে কোনো জায়গায় এই এনজাইম এটা নষ্ট করে দিতে পারে। সো এগুলো যদি নষ্ট করে দেয়, তখন অ্যামাইনো গ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিক, সেটা অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, আরেকটা হতে পারে রেজিস্ট্যান্স থ্রু ক্রোমোজোমাল মিউটেশন। মিউটেশন তো তোমরা জানো যে প্রতিনিয়ত ব্যাকটেরিয়া বা যে কোনো মাইক্রো অর্গানিজম এরা মিউটেশন হচ্ছে, হ্যাঁ, এদের ডিএনএ তে মিউটেশন হয়। যদিও ডিএনএ ক্রোমোজোমাল ডিএনএ, তো ডিএনএ তে মিউটেশনটা খুব কম হয়, স্লো রেটে হয়, ভেরি স্লো রেট, বাট এটা হয়, হ্যাঁ, ডিউরিং দেয়ার যখন এরা রেপ্লিকেশন হয়, তখন তোমরা জানো যে ডিএনএ রেপ্লিকেশনের সময় এই মিউটেশন গুলো হয়। কারণ যখন রেপ্লিকেশন, দ্যাট মিনস তোমরা জানো যে কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ড তৈরি হয়, এই স্ট্র্যান্ডের সময় অনেক সময় নিউক্লিওটাইডটা চেঞ্জ হয়ে যেতে পারে, ডিলিশন হতে পারে, এডিশন হতে পারে, হ্যাঁ, ফ্রেম শিফট হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এবং এই ধরনের হওয়ার ফলে organism interacts with the environment, which leads to evolution by natural selection when population is faced with selective pressure. অর্থাৎ এটা যদি কোনো একটা ব্যাকটেরিয়াল পপুলেশন একটা এনভায়রনমেন্টে, একটা স্ট্রেস এনভায়রনমেন্টে থাকে, তখন এদের এই সিলেক্টিভ প্রেসার বলা হয় এটাকে, হ্যাঁ, এটা রেজিস্ট্যান্ট হয়ে যায় বা মিউটেশনটা হয় ইভলিউশনের মাধ্যমে। তো এটা কিরকম, তো আমরা একটু পরে একটা ফিগার থাকার কথা দেখি। তো আচ্ছা, এখন তোমাদের পরের ফিগারটাই এখানে, এটা আমি একটু তোমাদেরকে আগেই বলি। তো এখানে যেমন ব্যাকটেরিয়াল পপুলেশন, এখানে মনে করো এখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। এখন তুমি এখানে কি করলা, এখানে একটা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলা। তো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করার ফলে যেমন এখানে একটা থাকে দেখো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অর্থাৎ এখানে যে ট্রিটমেন্টটা অ্যান্টিবায়োটিকটা এখানে দেওয়া হলো এই এনভায়রনমেন্টে, সেই অ্যান্টিবায়োটিকের একটা আছে একই ব্যাকটেরিয়া, বাট এর মধ্যে একটা হলো রেজিস্ট্যান্ট, হ্যাঁ, এই পপুলেশনের মধ্যে। তখন অ্যান্টিবায়োটিক সিলেক্টিভ প্রেসার, এই যে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো এটা সিলেক্টিভ প্রেসার, এর ফলে কি হবে, বাকিগুলো মারা যাবে, শুধু এই একটা থাকবে এখানে। এবং সেই একটা কি করবে, আবার দেখো সেই একটা এখানে আবার এরা মাল্টিপ্লিকেশন হলো, রেপ্লিকেশন হলো। তো রেপ্লিকেশন হওয়ার পরে যত পপুলেশন আসবে, এরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই
সাসেপ্টেবল ব্যাকটেরিয়া আর কিল্ড, এগুলো সাসেপ্টেবল ছিল, এগুলো মারা গেল। এখন যদি তুমি এই স্টেজে এসে আমরা অ্যান্টিবায়োটিকটাকে উইথড্র করলাম, এখানে আর অ্যান্টিবায়োটিক দেব না। তো অ্যান্টিবায়োটিকটা যদি আমরা এখান থেকে সরিয়ে ফেলি, তখন দুইটা সিনারিও হতে পারে। সিনারিও 1, মিউটেশন রিডিউসেস ফিটনেস। এখন এখানে দেখো, অ্যান্টিবায়োটিক সরিয়ে নিলে তোমার মনে করো কিছু আছে না, ড্রাগ এডিকশন। তোমরা জানো যে যারা ড্রাগ নেয় তারা কিন্তু ড্রাগ ছাড়া বেঁচে থাকতে পারে না, তাই না? এবং যখন এদেরকে স্টপ করে দেওয়া হয়, এরা দুই ধরনের হতে পারে। একটা, এরা কি করবে, এরা হয়তো সুইসাইড করে, অনেকে ড্রাগ নিতে পারতেছে না, এমন অবস্থা হয়ে যায়, পাগল হয়ে যায়, সুইসাইড করতে পারে। আরেকটা হতে পারে এরা হয়তো অ্যাডাপ্টেড হয়, তাই না, যে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন হয়, তো তারা ভালো হয়ে যায়। তো এখানে দুইটা সিনারিও হতে পারে। একটা হতে পারে এরা হয়তো দেখো মিউটেশন রিডিউস ফিটনেস, অর্থাৎ ম্যাক্সিমাম গুলো এখানে মারা গেল, বেঁচে থাকতে পারলো না, কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া এরা বাঁচতে পারবে না। আরেকটা হতে পারে কি, মিউটেশন ডাজ নট এফেক্ট ফিটনেস, এখন একটা মারা গেছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে এটা এদের ফিটনেসটা ঠিক আছে, দ্যাট মিনস এরা বেঁচে আছে। তো দুইটা সিনারিও, দ্যাট মিনস আমরা অ্যান্টিবায়োটিক এই যে দেওয়া হলো একটা একটা এনভায়রনমেন্টে, তো এর মধ্যে যদি একটাও বেঁচে থাকে, পরবর্তীতে কিন্তু এরা রেজিস্ট্যান্ট হবে এবং রেজিস্ট্যান্ট হিসেবেই বেঁচে থাকবে, যদিও অনেকগুলো মারা যাবে, বাট পরবর্তীতে এগুলো কি হবে, এরা আবার মাল্টিপ্লিকেশন করবে, প্রচুর এদের পপুলেশন এটা গ্রোথ হবে, তাই না? তো এটা যেটা বলছিলাম এখানে, রেজিস্ট্যান্স থ্রু ক্রোমোজোমাল মিউটেশন, তো এগুলো আস্তে আস্তে এরা মিউটেশন হয়। থাকবে আজকে? জি স্যার, থাক স্যার। তোমাদের হোমওয়ার্ক দিতে চাইছিলাম, সেটা কি দিয়ে দেব? আমি সময় দেব, লম্বা সময়, অ্যাটলিস্ট 1 মাস সময় দেব, যেহেতু এখন একটু পড়াশোনার চাপ কম আছে, এখন দিয়ে দিলে মনে হয় ভালো হয়। কি বলো তোমরা? জি স্যার। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি ওটা জি স্যার। করবো, আলোচনা করব, তারপরে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এখনই লিখতে হবে এমন না, বাট তোমরা জিনিসপত্রগুলো একটু গোছগাছ করলা, কি বলো? স্যার আচ্ছা, তাহলে আপনি আমি এখানে স্টপ করি স্ক্রিন শেয়ার। তোমরা গুগল ক্লাসরুম তো তোমরা ইউজ করেছো মনে হয়, না? স্যার ইউজ ইউজ করি। করোনি, বাট নাম শুনেছো। জি ইউজ স্যার। করা হয়নি স্যার। ফিচারটা তো আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমের মাধ্যমে এটা দেব, এবং আমি অলরেডি রেডি করে রেখেছি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটু এখন আমি কি করতেছি দেখাচ্ছি। শেয়ার কি স্ক্রিন শেয়ার যদি যাই, তোমরা এটা দেখতে পাচ্ছ, ইন্টারনেটের আমাদের মেইলের এটা দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, তো এখানে আমি মেইলটা একটু খুলে, তোমাদের প্রত্যেকের যাদের যাদের জিমেইল আছে প্রত্যেকের নামেই একটা করে গুগল ক্লাসরুমের ক্লাসরুম আছে। হ্যাঁ, তোমাদের নতুন করে কিছু করতে হবে না। তো যেটা করতে হবে, আমি তোমাদেরকে একটা লিংক পাঠাবো, এখনই পাঠিয়ে দেব, এবং সেটা ক্লাসরুমের একটা আইডি থাকে, সেই আইডিটা তোমরা লিখে নিবা, তারপরে তোমরা জয়েন করতে পারবা। তো আমি যদি মেইলটা খুলি আগে। আমার কম্পিউটার খুবই স্লো, এত বেশি স্লো, কাজ করা খুব মুশকিল।
আচ্ছা, এখানে এই মেইল খোলার পরে তোমরা এখানে দেখবা যে 9টা দাগ আছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমরা শেষের দিকে দেখবা গুগল ক্লাসরুম নামে একটা প্রথম দেখি মনে হয় গুগল ক্লাসরুম কোথায় আছে দেখো তো। কই কই স্যার আর একটু নিচে স্যার, ও, স্যার আরো নিচে। এটা না? হ্যাঁ, thank you। এখানে ক্লিক করলা। এখানে ক্লিক করলে তোমাদের ওই গুগল ক্লাসরুমটা ওপেন হবে। তোমাদের সবারই আছে, জিমেইল যাদের আছে সবারই। আচ্ছা, এখানে আমি তোমাদের জন্য একটা ক্লাস রেডি করে রাখছি, যেটা এগুলো আমি থার্ড ইয়ার ইউজ করেছি। হ্যাঁ, ফিশ 309, এলপি ফর ফিশ মিল, এগুলো আমি থার্ড ইয়ারে ওদের সাথে এগুলো কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি। তো এটা হলো আমি রেডি করে রাখছি তোমাদের জন্য AQ507 একুয়াকালচার ফার্মাকোলজি। এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে এখানে ক্লাসের এটা যেটা আমি তোমাদেরকে দিয়েছি মানে দেব কোড করার জন্য, এটা সেটা হলো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লাস ওয়ার্ক দেখো, এখানে উপরে দেখা যায় কয়েকটা অংশ। স্ট্রিম, স্ট্রিম মানে হলো এটা কভার পেজ, এখানে শো করবে তোমাদের কি কি কাজ আছে, আপকামিং কি কি কাজ। এরপর আছে ক্লাস ওয়ার্ক, পিপল, পিপল মিনস এখানে কারা কারা জয়েন করেছে ক্লাসে সে তাদের সবার নাম আসবে এখানে। যেমন এখানে মনে করো এখানে শুধু আমার এটাই আছে এখানে। এখানে আমি আমি নিজেকে নিজে এটাই করেছি, এটা আমি ডিলিট করে দেব এখানে। এটা আমি ডিলিট করে দেই। কোথায় করব? অ্যাকশন, রিমুভ, রিমুভ। তো এখানে যেহেতু আমি আমার নাম আছে টিচার হিসেবে, আর স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে দেবো, তোমাদের লিস্ট গুলো এখানে আসবে পিপলে। আর গ্রেড এখানে হলো তোমরা যখন সাবমিট করবা তখন তোমাদের প্রত্যেকের এখানে একটা গ্রেড আসবে, যে আমি মার্কিং করলে সেই মার্কটা এখানে শো করবে। তো আমি প্রথমে ক্লাস ওয়ার্কে যাই। ক্লাস ওয়ার্কে গিয়ে আমি দেখবো এখানে কি ক্লাসটা রেডি করে রাখছি তোমাদের জন্য। যেমন এখানে এটা রেডি করে রাখছি। এখানে হলো describe briefly about each of the antibiotics with the application in aquaculture. Then describe the pharmacokinetics including absorption, distribution, excretion, bioavailability, and half-life of the drug with tissue distribution in different fishes based on available data. তোমরা বুঝতে পারছো প্রশ্নটা? আমি তোমাদেরকে এখানে এটা আমি পুরোটা যদি শো করি, এখানে পুরোটা করি, এখানে লিস্টটা আছে। পরে আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা ড্রাগের পাঁচ জনের 5টা ড্রাগ। এই ড্রাগ গুলোর কি করতে হবে, এই ড্রাগ এক একজনের একটা আর কি, তাদের ইউজটা লিখতে হবে, যে আমরা একুয়াকালচারে কি কাজে ইউজ করি ওই ড্রাগ গুলো, কোন ডিজিজ কন্ট্রোলের জন্য। হ্যাঁ, এটা লিখবা। তারপরে ডেসক্রাইব দ্য ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোকাইনেটিক্সটা লিখতে হবে, ফার্মাকোকাইনেটিক্স কি, হ্যাঁ, এই সব কিছু সম্বন্ধে। এবং এখানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সপ্রেশন, বায়োঅ্যাভেলেবিলিটি, হাফ লাইফ প্রত্যেকটা ড্রাগের এক একজনের এক একটা আর কি। এবং টিস্যু ডিস্ট্রিবিউশন, কোন টিস্যুতে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোন টিস্যুতে হাফ লাইফ কত। আমার কাছে কিছু পেপার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তোমাদেরকে যার যেটা প্রয়োজন আমি শেয়ার করে দেবো ইনিশিয়ালি। এরপরে তোমরা নিজেরা এটা নিয়ে স্টাডি করে পেপার টেপার দেখে সুন্দর করে লিখবা। আমি আজকে তোমাদেরকে জাস্ট দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে হয়তো আরেকটু তোমাদের ডিসক্রাইব করবো আরো কিভাবে লিখবা। ফাইনালি যেন একটা 1 মাস পরে বা 1.5 মাস সময় দেবো তোমাদের, সুন্দর একটা অ্যাসাইনমেন্ট যেন হয়। বিভিন্ন ফিশের ক্ষেত্রে যত অ্যাভেলেবল ডেটা আছে, এবং ওয়ার্ড লিমিট এখানে দিয়ে দিচ্ছি 1500 থেকে 2000, এক্সক্লুডিং রেফারেন্স ছাড়া। পরে আমি তোমাদেরকে কিভাবে রেফারেন্স লিখতে হয় সেটাও আমি শিখিয়ে দেবো।
আর প্লেজিয়ারিজম চেক করতে হবে, সেটা যেন 12% বেশি না হয়। এটা তোমাদের একটা অপশন দেব ইনিশিয়াল সাবমিশনের, হ্যাঁ, যেটা আমি প্লেজিয়ারিজম চেক করে দেব তোমাদের, যদি বেশি থাকে তখন পরবর্তীতে তোমরা সেটা চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে অ্যান্টিবায়োটিক গুলো দেখো, এখানে 1 2 3 4 5টা অ্যান্টিবায়োটিক আছে, 5 জনের জন্য 5টা। এখন এটাকে তোমাদেরকে আমি ডিস্ট্রিবিউট করব কিভাবে বলো? তোমরা কে কোনটা চাও, এইভাবে নাকি লটারি করে বলো? স্যার লটারি করে অথবা স্যার স্যার আপনি আপনি লটারি দিয়ে স্যার, দেন স্যার লটারি। একটু লটারি? লটারি করে দেন। জি স্যার। আচ্ছা, তাহলে লটারি করে লটারিটা তোমরা একটা কাজ করো, তোমাদের কাছে কারো কাছে 4 জন আছো না তোমরা এখন, তোমাদের কারো কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর? আচ্ছা আমার কাছে আছে স্যার, বের করতেছি। তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখো একটা অপশন আছে র্যান্ডমাইজ, RAD। আছে না? হ্যালো হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি পাইছো ক্যালকুলেটরটা? স্যার, বলেন স্যার। র্যান্ডমাইজ একটা অপশন আছে না ক্যালকুলেটরে? স্যার RAN ওইটা? RAN, হ্যাঁ RAN। জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, ওই RAN এ তোমরা ও। ক্লিক করলে বা ক্লিক করলে সবার শেষে যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা যদি 1 থেকে 5-এর মধ্যে হয়, সেই শেষের নাম্বারটা হবে প্রথম জনের, প্রথম মানে প্রথমে। আচ্ছা, এখানে তুমি আসছো হলো প্রথমে, মনে করো এর জন্য, কার জন্য করব সিরিয়াল? আচ্ছা সৌরভ, তোমার নিজের জন্যই, হ্যাঁ। স্যার কি চাপবো স্যার, এটা বুঝতে পারিনি স্যার। তুমি RAN এ চাপ দিবা, RAN। স্যার শিফট দিয়ে রান নাকি শুধুমাত্র রান? শুধু RAN এ দিলেই হবে, শিফট দিয়েও দিতে পারো, শিফট দিলেও সমস্যা নাই। শিফট দিয়ে রান, এরপর স্যার ইজ ইকুয়াল টু একটা সংখ্যা আসছে, সমান সমান। জি স্যার 0.776। সবার শেষে কত নম্বর আছে? স্যার 6। 6। আচ্ছা 6 তো আমাদের এখানে নাই, 5 পর্যন্ত, আবার চাপ RAN। কত আসছে? শুধু শুধু স্যার RAN এ 5। 5। স্যার .865 স্যার। সবার শেষের নম্বরটা, সবার শেষেরটা বলবো, একদম লাস্টে 5 আসছে, একদম শেষে। একদম শেষে কত? স্যার 5 স্যার 5। তাহলে সৌরভ জি স্যার। হলো, সৌরভের স্যার জন্য 5 স্যার 5। হ্যাঁ, সৌরভের জন্য 5 নাম্বার, ঠিক আছে। এরপরে এরপরে সাফির জন্য আসবে, সাফি তুমি আবার চাপ দাও RAN এ। জি স্যার, ঠিক আছে। জি স্যার। কত আসছে? শুধু RAN এ চাপ দিবা, আর কিছু দিতে হবে না। স্যার 0.515। সবার শেষের নম্বরটা বলো। আবারও 5 স্যার। আচ্ছা, এটা তো হয়ে গেছে, আবার চাপো, আবার RAN এ দাও। কত আসছে? স্যার 1 স্যার 1 আসছে। আচ্ছা, তাহলে সাফির জন্য 1 নম্বরটা, আবার চাপ দাও, কিছু না করে চাপ দিবা। জি স্যার। কত আসছে? জি স্যার। কত আসছে? এটা হলো ইয়ের স্যার সঙ্গীতা। আবারও 1 আসছে। আচ্ছা, এটা হবে না, তাহলে আবার দাও সঙ্গীতার জন্য। তারপর স্যার 9, স্যার 9 তো নেই। 9 নাই, বাদ দাও, আবার দাও চাপ, আবার চাপো। স্যার 2 আসছে, স্যার 2, এবার 2 আসছে। 2, তাহলে সঙ্গীতার জন্য 2। হ্যাঁ, এরপরে হলো ইয়ে আছে সঙ্গীতা। মিলন, মিলনের জন্য। মিলন আছে না? আবার স্যার 9 তো নেই। স্যার আমি আছি স্যার। 9। মিলন, হ্যাঁ।
স্যার 4 আসছে 4 4, তাহলে মিলনের স্যার 4 আসছে 4 মিলনের 4। আচ্ছা হ্যাঁ, স্যার আর জয়ন্তকে বলে দিও ওর হলো 3 নম্বরটা, যেহেতু নাই 3 সালফোনামাইড। তো এখন তোমাদের যেটা করতে হবে আমি ওভারঅল বলি। প্রথমে ইন্ট্রোডাক্টরি একটা প্যারা লিখবা। অ্যাকুয়াকালচারে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, সেই অ্যান্টিবায়োটিক ইউজ সম্বন্ধে কিছুটা লিখবা, কি কি ক্ষেত্রে কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এরপরে তুমি অক্সিটেট্রাসাইক্লিন সম্বন্ধে লিখবা। অক্সিটেট্রাসাইক্লিনের সম্বন্ধে এদের কেমিক্যাল স্ট্রাকচার, এটার মোড অফ অ্যাকশন, এটা মোড অফ অ্যাকশন একটা ফিগার দিয়ে দিতে পারো তোমরা, যে এই অ্যান্টিবায়োটিক যে মোড অফ অ্যাকশনে কাজ করে সেই অংশ দিয়ে একটা ফিগার দিয়ে দিলা, এটা লেখলা একটা প্যারা। এরপরে ফার্মাকোকাইনেটিক্স সম্বন্ধে লিখবা। যে ফার্মাকোকাইনেটিক্সে কি আলোচনা করা হয়। ডাইনামিক্সটা তোমাদের দরকার নেই, কারণ ডাইনামিক্সটা নিয়ে আসলে এরকম কাজ হয়নি। কাইনেটিক্স সম্বন্ধে লিখে এরপরে একটা লিস্ট করবা, টেবিল করবা। যে টেবিলে ওইখানে কোন মাসের কাইনেটিক্স, কোন এই অ্যান্টিবায়োটিক কাইনেটিক্সটা কত। আমি তোমাদেরকে একটা পেপার আমি একটু দেখাচ্ছি এখন, হ্যাঁ, তোমাদের জাস্ট সুবিধার জন্য। তোমরা এটা বুঝতে পারছো তো? স্যার এই কাজটাকে শেষ করি। তোমাদেরকে এখন আমি একটা ক্লাস ওয়ার্কে গিয়ে এটা আমি তোমাদেরকে এখন শেয়ার করব। এখন দেখো এখানে পিপলে গিয়ে আমি তোমাদেরকে এখানে অ্যাড করব। হ্যাঁ, অ্যাড করে এটা লিংক, তোমরা এই লিংকে ক্লিক করবা। তোমাদের লিস্ট এ কিউ এমএস থেকে এমএস গ্রুপটা আসতেছে না কেন? এক্সপ্লেয়ার কি দেই? অ্যাকুয়াকালচার ছোট হাতের দিলে অ্যাকুয়াকালচার 219 ওইটা দিয়ে 219 ওইটাই দেবো তোমাদের। জি স্যার একটা দিলে আমি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি দিচ্ছি। যেমন মনে করো সাফিক, সাফিক কি আছে টুইটার না কি জানো তুমি, যে ইউ জি স্যার জেডব্লিউ জেডব্লিউ, এইটা না? স্যার জেডব্লিউ মনে হয়। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা সৌরভের কি বলো তো? স্যার এস ও ডব্লিউ আর ও ভি এফ এইচ ও ডব্লিউ স্যার এস এইচ ও ডব্লিউ এস এইচ ও ডাব্লিউ সৌরভ। এটা কি আছে? স্যার সঙ্গীতা এসএএন আসছে এটা, হ্যাঁ, সঙ্গীত। তারপরে মিলনের কি? এম আই এম এস মিলন এটা 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 জি স্যার মিলন। জি স্যার জি স্যার অন্তর কি আছে? জে ও জয়ন্ত কুমার জে হবে মনে হয়, জয়ন্ত কুমার বর্মন জে ও ওয়াই ও এন এ ওয়াই জে ও ওয়াই ও এন আর ওটা মনে হয় যে এ জে এ দিয়া জে ও জে ও তো আমি এই যে জানতাম জয়ন্ত কুমার আসছে। স্যার ও জে ও ও ওয়াই জে ও ও এন স্যার স্যার জে ও দেন স্যার ও ওয়াই তখন তো জয়ন্ত না জয়ন্ত জে ও এটা কপি করতে পারবো, এখান থেকে আসছে আমার এখানে। এইখানে সার্চ দিলে আসতে পারে যে আসছিল স্যার ওটা আসছিল। এই যে আসছে, কুইক যে দিয়েই তো আসছে, এটা না? জি স্যার হ্যাঁ। জি স্যার ওরে বাবা, এখন নাম তো পুরাটাই হবে এখানে দিয়ে দিই। কি করি, এটা আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এইটা আসছে। ওকে, তাহলে আমি তোমাদেরকে ইনভাইটেশনটা পাঠিয়ে দিলাম, তোমাদের জি সব স্যার লিংক যাবে। সেই লিংক গিয়ে কি করতে হবে আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো তোমাদের সবারই মেইল চলে গেছে। গিয়ে একটা কোড আছে, এখানে দেখো নাম্বার আছে। এই নাম্বারটা হলো এই নাম্বারটা তোমরা
আমাদেরকে আমি পাঠিয়ে দিতে পারো, শুধু লিখে রাখতে পারো EKAHKQB, এটা হলো ক্লাস কোড। ঠিক আছে, আচ্ছা এটা তো ইয়েতে এই রেকর্ডিং এ থাকবে, তোমরা অবশ্যই লিখে রাখতে পারো EKAHKQB, এটা হলো ক্লাস কোড। তো তোমরা যখন ওই জয়েন করবা, হ্যাঁ, তোমাদের গুগল এটা খুলে, হ্যাঁ, তোমরা জয়েনিং এ যাবা, বুঝছো? ওইখানে এখানে দুটো অপশন আসবে, আমি তোমাদেরকে এটাও দেখাইতে পারি, দাঁড়াও এখানে আমি একটা মেইল যদি আমি খুলি, এখানে তোমাদেরকে আনোয়ার স্যার মেইল করছে এর মধ্যে? না স্যার, না স্যার। না স্যার। বেশি সময় লাগবে না, আর একটু শেষ হয়ে যাবে। আমি আরেকটা মেইল খুলে আমি আমি দেখাচ্ছি কিভাবে তোমরা জয়েন করবা। এখানে আমি আমি আমাকে অ্যাড করে দিচ্ছি, যাতে আমি নিজে জয়েন করে দেখাতে পারি। তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর আমি কিছু নম্বর রাখতে পারি পরবর্তীতে, কারণ অ্যাসাইনমেন্টই হবে ইন কোর্স। হ্যাঁ, জি স্যার। এই মেইল আসে না এখানে। এই আমার মেইল, আচ্ছা মেইল যদি না আসে সমস্যা নেই। এখানে হ্যাঁ, এই যেখানে মেইলটা আসছে, এই মেইলে ক্লিক করলাম, এখন লিংক আসবে একটা। এখানে তোমরা এরকম একটা লিংক পাবা, জয়েন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে জি পারছো স্যার। তোমরা? এখানে জয়েনে ক্লিক করবা, জয়েনে ক্লিক করলে এটা ওপেন হবে। আচ্ছা, দেখো এখন এটা চলে আসলো, আর এটা তো আমার অন্যটা চলে আসছে, এটাও চেঞ্জ করতে হবে। এখানে অন্য অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আচ্ছা, এখানে দেখো এরকম উইন্ডো আসবে। হ্যাঁ, এরকম উইন্ডো আসলে এখানে দেখো প্লাস চিহ্ন, তোমরা খেয়াল করো, প্লাস চিহ্নতে ক্লিক করবা। ক্লিক করলে এখন দেখো জয়েন ক্লাস, ক্রিয়েট। তো তোমরা ক্রিয়েট করবা না, তোমরা জয়েন করবা। জয়েনে ক্লিক করবা, জয়েনে ক্লিক করার পর এখানে দেখো ক্লাস কোড গাইড। ক্লাস কোডটা এখানে আমি আগে যেটা বললাম তোমাদের, যে কত ছিল মনে আছে বলো তো ক্লাস কোডটা? EKAHKQB। EKAH, তারপরে কত? KQB KQ স্যার, KQB। KQB, ঠিক আছে, জি স্যার। KQB, হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে এখন জয়েন দিবা, জয়েন, এখানে কোনায় জয়েন ছিল, জয়েনে ক্লিক করলাম। ক্লাস কোড ভুল হলে হবে না, হ্যাঁ। আচ্ছা, এই দেখো চলে আসছে। তাহলে আমার যে অ্যাকাউন্ট এখানে, কিন্তু তোমরা এটা এখন তোমরা দেখতে পাবা, স্ট্রিম, ক্লাসরুম, ক্লাস ওয়ার্ক, এটা ক্লাস ওয়ার্ক পিপল।
তো পিপলে এখানে তোমরা দেখতে পাও যে এখানে কারা কারা এখানে আছে। হ্যাঁ, সঙ্গীতা জয়েন করেছে, সেজন্য সঙ্গীতাকে দেখা যাচ্ছে, বাকিরা এখনো জয়েন করেনি, সেই জন্য আমি দেখতে পাবো এখানে লিস্ট, বা তোমরা পাবা না। ক্লাস ওয়ার্কটা তোমরা দেখবা এখানে, ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক এখানে দেখা যাচ্ছে, এটা এখানে ক্লিক করবা। ক্লিক করলে এখানে এই লেখাগুলো আছে। আর স্ট্রিম যেটা, স্ট্রিমে যদি ক্লিক করো, স্ট্রিমে ক্লিক করলে এই লিস্টটা দেখতে পাচ্ছ তোমরা। আমি এখানে একটু আপডেট করে দেব এটাকে, হ্যাঁ, যে আমাদের কার কোনটা। তো একটু ভুলে গেছি অবশ্য। ক্লোরাম ফেনিকল সম্ভবত ইয়ের কার যেন, সৌরভ। স্যার আমার স্যার। হ্যাঁ, অক্সিডেটার সাইক্লিন হলো শাকিউজ্জামানের, 2 নম্বরটা হলো জি স্যার। সঙ্গীতা। সঙ্গীত স্যার সঙ্গীত আমার হ্যাঁ, 4 নাম্বারটা হলো মিলনের, 3 নাম্বারটা হলো জয়ন্ত। আমি তোমাদের জয়ন্ত। জয়ন্ত। এখানে লিস্টটা। হ্যাঁ, তো এরপরে তোমরা যেটা করবা, ক্লাস ওয়ার্কে তোমরা যখন ক্লাসটা কমপ্লিট হবে তখন তোমরা যেটা করতে হবে তোমাকে, তোমাদের ওখানে একটা অপশন নেই, এই এখানে, এখানে যদি ক্লিক করো, এখানে আমি একটা সাবমিট ট্রায়াল করেছিলাম। হ্যাঁ, সেই জন্য এখানে তোমাদের সাবমিট অপশন আসবে। সাবমিট অপশন আসলে তখন তোমরা একটা ফাইল আপলোড করতে পারবা, যে কোনো ফাইল, এটা ওয়ার্ডের ফাইল, পিডিএফ, ছবি, যে কোনো কিছু। হ্যাঁ, এখানে আনসাবমিট করলাম মনে করো, আগেরটা আনসাবমিট করে দিলে, এখন আমি তোমাদের আচ্ছা, আনসাবমিট করা যাচ্ছে না, হ্যান্ড রেটিং হয়ে গেছে। তো এখানে তোমরা সাবমিট অপশন থাকবে, ঠিক আছে? সাবমিট অপশনে থেকে তোমরা সাবমিট করতে পারবা। তো তোমরা একবার সাবমিট করার পরে আবার রিসাবমিট করতে পারবা। আমি আর সেকেন্ড টাইম অপশন দেবো, তোমরা একবার সাবমিট করলে আমি সেটাকে প্লেজিয়ারিজম চেক করে তখন তোমাদেরকে জানিয়ে দেবো, রিপোর্টটা পাঠিয়ে দেবো, তখন তোমরা ওটাকে আবার একটু মডিফাই করার সুযোগ পাবা। আর ইন দ্য মিন টাইম তোমরা যে কোনো বুঝতে না পারলে তো আছি আমি, অসুবিধা নেই। তোমরা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো লেখালেখি নিয়ে বা যে কোনো ইয়ে নিয়ে। বুঝতে পারছো তো নাকি? স্যার জি স্যার। জি স্যার। তাহলে তাহলে রাখলাম আজকে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, এগুলো পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। বাই। স্যার